নদী স্রোতের মতো বয়ে চলা সময় আর সময়ের হাত ধরে গড়ে ওঠা কিছু ইতিহাস, যা সময়ের বুকেও এক গভীর রক্তাক্ত ক্ষত রেখে যায়। তবে এই ইতিহাসের শিকড় পৌরাণিক যুগেও গ্রথিত। স্বয়ং শ্রীকৃষ্ণের সময়কালের সেই শ্যামন্তক মণি, যে মণি ধারণ করলে যেমন সৌভাগ্য নেমে আসত, তেমনি তার সামান্য অপব্যবহারে নেমে আসত দেবী মূর্তির বাম চোখে জল করছে এক মহাশক্তি, এক অপার্থিব হিরে, যার ত্রুটি দেখে মনে হতো স্বয়ং মহাকাল সেখানে অধিষ্ঠিত। লোকগাথা বলে তখন থেকেই এক অভিশাপ নেমে এসেছিল এই অমূল্য রত্নে। কোন পুরুষ যদি ক্ষমতার লোভে একে স্পর্শ করে, কেবল ঈশ্বর এবং নারী মুক্ত এই অভিশাপ থেকে। তারপর দিল্লির সালতানাত থেকে মুঘল সাম্রাজ্য, রক্তের নদী সাঁতার কেটে এই হিরে এসে বসল শাহজাহানের ময়ূর সিংহাসনে। কিন্তু অভিশাপ পিছু ছাড়েনি। পারস্যের নিষ্ঠুর আক্রমণকারী নাদির শাহ যখন প্রতারণা করে এই হিরে ছিনিয়ে নিলেন, হীরের ঔজ্জ্বল্য দেখে তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো কোহিনূর। শেরে পাঞ্জাব মহারাজা রঞ্জিত সিং যখন এই হিরেকে নিজের বাহুতে বাঁধলেন, তিনি জানতেন এর আসল জায়গা কোনো মর্তের রাজমুকুটে নয়। কিন্তু ব্রিটিশদের লোভী চক্রান্ত সেই ইচ্ছে পূরণ হতে দেয়নি। 7 বছরের এক শিশুকে বন্দি করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। লন্ডনের টাওয়ারে বন্দী হয়ে থাকা সেই হিরেকে ফিরিয়ে আনতে ভারত সরকার এবার নিঃশব্দে শুরু করেছে এক মহাসংগ্রাম, যার নাম মিশন কোহিনূর। Will India get back the Kohinoor diamond from Britain? স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং গোপন মিশন। সে কি তবে আবার ফিরছে তার নিজের ঘরে, নাকি এই অভিশপ্ত হিরে ব্রিটেনের মতো ধ্বংস করে দেবে কোনো আধুনিক সাম্রাজ্যকে? ইতিহাসের সরণি বেয়ে সময়ের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে আসুন আজ আমরা উন্মোচন করি কোহিনূরের সেই প্রাচীন রক্তাক্ত অভিশপ্ত উপাখ্যান। ও, আপনারা এসে গিয়েছেন। আজকে আমাদের একটা বিশেষ পর্ব। এই বিশেষ পর্বে আজকে আমরা কথা বলবো এক বিখ্যাত হীরা নিয়ে। হীরার নাম কি? কোহিনূর বা কোহিনূর। তবে আজকের পর্বের আরেকটি বিশেষ আকর্ষণ আমার পোশাকটি। নিশ্চয়ই খুব ভালো পোশাক, দেখতেই পাচ্ছেন। এই পোশাক আমাকে পাঠিয়েছেন চিত্রাঙ্গদা ব্র্যান্ড থেকে। এথনিসিটি পার্টনার ওডস অফ চিত্রাঙ্গদা। যারা এই পোশাকটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই চিত্রাঙ্গদার থেকে এই পোশাকটি সংগ্রহ করতে পারেন। আজকে আমার অতিথি শীর্ষেন্দু। শীর্ষেন্দু, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। নমস্কার। আচ্ছা, তাহলে কোহিনূরের ইতিহাস নিয়ে আজকে আমরা যেহেতু জানবো, শুরুটা আমরা কোনখান থেকে করছি? প্রথমেই বলি, আমরা আজকে এমন একটি হীরা নিয়ে কথা বলছি যেটি কিন্তু পৃথিবীর সব থেকে বিখ্যাত হীরা। কোহিনূরের এখন যা ওজন হয়েছে 105.6 ক্যারেট, তার থেকে কিন্তু 89টি, তার থেকেও বড় আকারের 89টি হীরা পৃথিবীতে আছে। তাহলে কোহিনূর এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দীর্ঘ 800 বছর ধরে এই হীরাটির সঙ্গে নানান অদ্ভুত ঘটনা জড়িয়ে রয়েছে। তো আমরা চলো পিছিয়ে যাই সেই 800 বছর পিছনে। তাহলে একেবারে শুরুতে প্রথম কোহিনূরকে পাওয়া গেল কোথায়? কোহিনূর এলো কোথা থেকে? দেখো, এটা অবশ্যই একটা সায়েন্টিফিক বিষয়, কারণ হিরে তো প্রাকৃতিক উপায়ে মাটির নিচে তৈরি হয়। 800 বছর আগে ভারতবর্ষই কিন্তু একমাত্র হিরে উৎপাদনের খনি ছিল। আচ্ছা, সারা পৃথিবীর হিরে কিন্তু এখান থেকেই যেত। তাহলে আমরা কোন জায়গাটায় কনসেন্ট্রেট করব যদি ইতিহাসের পাতা আমরা উল্টাই? 800 বছর আগে দাক্ষিণাত্যের গোলকুন্ডা অঞ্চলের কোল্লুর খনি,
সেখান থেকে কিন্তু কোহিনূর নাম তো অনেক পরে হ্যাঁ, বহু পরে। একটা র ডায়মন্ড পাওয়া গিয়েছিল যার ওজন কিনা 793 ক্যারেট, মানে হিউজ। হ্যাঁ। এটাকে এমনি এমনি মাউন্টেন অফ লাইট বলা হয়। তো ওই সময় যখন ওটা পাওয়া গেল ওই দাক্ষিণাত্যেরই আমাদের ভারতবর্ষের এখন যেই জায়গাটা তেলেঙ্গানা অঞ্চল আমরা বলে থাকি, মোটামুটি ওই জায়গাটাতে কাকতীয় রাজবংশ বলে একটি অতি সুপ্রাচীন হিন্দু বংশ ছিল, মানে হিন্দু রাজবংশ ছিল। তার আগে চালুক্য রাজবংশের প্রতিষ্ঠিত বিশাল মানে আমাদের চন্দননগরে যেরকম বিশাল বিশাল ঠাকুর হয়, বা ধরো উত্তরপাড়ায় যেরকম বিশাল বিশাল কালী হয়, তো সেই রকম বিশাল একটি পাথরের ভদ্রকালী মূর্তি ছিল। এই কাকতীয় রাজবংশের এদের কাছে এরা এই মূর্তিটিকে তাদের কুলদেবী হিসেবে গণ্য করত। এবং এই যে এই বিশাল আয়তনের হিরে, সেই ওই ভদ্রকালীর অর্থাৎ হিন্দু কানেকশন কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, মানে ভীষণভাবে কোহিনূরের সঙ্গে কিন্তু হিন্দু মাইথোলজির কানেকশন, আমি পরপর সেগুলো বলবো। এই হীরের কিন্তু ওই ভদ্রকালীর বাঁ চোখে লাগানো ছিল। আচ্ছা। হ্যাঁ, তো এবারে তখন তুমি বুঝতেই পারছো আলাউদ্দিন খিলজির একটা পরিস্থিতি কিন্তু মানে পরিবেশ কিন্তু আশেপাশে ছিল। তিনি কিন্তু লক্ষ্য করছেন কোথায় এই মূল্যবান পাথর, কোথায় এই ধরনের বিশাল, যেটা আমি চুরি করতে পারি, নিজের এখানে নিয়ে লুট করতে পারি, নিজে আমি সেটাতে আরো আমার সাম্রাজ্যকে গৌরবান্বিত করতে পারি। তো তার কাছে মালিক কাফুর বলে একজন কৃতদাস ছিলেন। অনেকে মনে করেন এই মালিক কাফুর নাকি খোঁজা ছিলেন। এই মালিক কাফুরের সাথে আলাউদ্দিন খিলজির কোনো দৈহিক সম্পর্ক থাকলেও থাকতে পারে, কারণ তখনকার যুগের বাদশাদের এই ধরনের অদ্ভুত সম্পর্কে যাওয়ার একটা প্রবণতা ছিল, যেটা আমরা ইতিহাসের পাতাতেও দেখেছি। এই মালিক কাফুরকে উনি ভীষণ বিশ্বাস করতেন। আচ্ছা। এবং তিনি মালিক কাফুরকে কাকতীয় রাজবংশে পাঠান, লুট করে নিয়ে এসো, এবং ওই বিশাল একটা হিরে যে ভদ্রকালীর মূর্তিতে রয়েছে সেটা আমার চাই। তার মানে পাখির চোখ কিন্তু সেটার দিকেই ছিল। মালিক কাফুর লুট করে মন্দির সবকিছু ধ্বংস করে সোনা দানা যেখানে যা আছে সে যখন চুরি করে নিয়ে আসছে, সে যখন ওই ভদ্রকালীর বিশাল পর্বত সমান সেই পাথরের দেবী মূর্তির সামনে উপস্থিত হচ্ছে, মালিক কাফুর দেখছে যে মানে সে জাস্ট স্টান্ট। তখন মানে তাদের কল্পনাতেও ছিল না যে এইরকম একটি উজ্জ্বল বিশালায়তন হিরে পৃথিবীতে কোথাও থাকতে পারে। সে কিছুক্ষণ চেয়ে রয়েছে সেই পাথরটির দিকে, এবং অবভিয়াসলি সে সেটা নেয় এবং সে তার মালিক অর্থাৎ আলাউদ্দিন খিলজির হাতে দেয়। আচ্ছা, তাহলে প্রথম এলো এটা আলাউদ্দিন খিলজির কাছে। এই কিন্তু কোহিনূরের মুসলিম সংস্কৃতি বা মুসলিম আমলের সঙ্গে পরিচিতি শুরু হয়ে যাচ্ছে। আলাউদ্দিন খিলজির হাত ধরে কিন্তু হিন্দু সংস্কৃতি থেকে কোহিনূর কোথাও একটু মুসলিম সংস্কৃতির দিকে ঘেঁষছে। বেশ। আলাউদ্দিন খিলজির পর এটা কোথায় চলে এলো? দেখো, আলাউদ্দিন খিলজির পর এই কোহিনূর না ভীষণ রহস্যজনক একটি পাথর। তখনও তো কোহিনূর নাম হয়নি। এই পাথরটি অনেক পরে সেটি বাবার্স ডায়মন্ড নামে পরিচিত হয়। এই পাথরটি তার ইতিহাস মাঝে মাঝে ইতিহাসের পাতা থেকে না সে উধাও হয়ে যাচ্ছে। 200-300 বছর তার কোনো খোঁজ নেই, কোনো ইতিহাসের তথ্যতে, কোনো ইতিহাসের কোনো নথি, ইতিহাসের পাতায় বা কারোর আত্মজীবনীতে কিন্তু কোহিনূরের কথা কোথাও 200-300 বছর পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত। কিন্তু সে কিন্তু আছে ইতিহাসের পাতা থেকে, সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু আবার সে অদ্ভুতভাবে সে কিন্তু আবার আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের ইতিহাসে ভীষণভাবে ফিরে আসবে। এই বাবরের সঙ্গে প্রথম এই বাবরের হীরা বলে একটি বিরাট হীরের নাম বাবার্স ডায়মন্ড, সেটা হিসেবে এটা তারপরে আত্মপ্রকাশ করলো। না, বাবরেরও আগে যদি আমি খিলজি রাজবংশ ধরি, তারপরে রয়েছে তুগলক, সৈয়দ, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির পরে আমরা সকলে জানি, ইতিহাসের পাতায় আমরা ছোটবেলা থেকে পড়েছি, প্রথম পানিপথের যুদ্ধ। তো জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, এই কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। তিনি ইব্রাহিম লোদিকে খুন করেন, হত্যা করেন, এবং তারপরে বাবরের জামানা যখন চলতে শুরু করছে, তখন তার ছেলে হুমায়ুন, আমরা সকলে জানি, তিনি তখন হুমায়ুনকে বলেন যে তুমি আগ্রা ফোর্টে যাও, ওখানে
ওখানে যা আছে রত্নরাজি সেগুলো তুমি সব লুট করে নিয়ে এসো। গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ, যিনি কিনা ইব্রাহিম লোদি যখন মারা যায়, সেই গোয়ালিয়রের রাজার কোষাগারে এই বিশাল পাথরটি ছিল, যেটি হুমায়ুন নিয়ে এসে তার বাবার হাতে দেয়। এই শুরু হলো কিন্তু বাবারস ডায়মন্ডের পথ চলা। বেশ, বাবরের পর তাহলে হুমায়ুনের পর সেটা শাহজাহানের কাছে পৌঁছলো। এইখানে খুব সুন্দর অদ্ভুত গল্প আছে। দেখো, কোহিনূর তো অবশ্যই রক্তে ভেজা ইতিহাস, এবং আমি পদে পদে প্রমাণ করব কোহিনূর ইজ আ কার্স ডায়মন্ড, অভিশপ্ত হীরা। এটি একটি অভিশপ্ত হীরা। মাউন্টেন অফ লাইট তো আমরা জানি, ভীষণভাবে বলা হতো এটা হচ্ছে মাউন্টেন অফ ডার্কনেস, এবং সেটাই বোধহয় সত্যি। সেটা আমি প্রত্যেক পদক্ষেপে সেটা প্রমাণ করে করে যাব ঐতিহাসিক তথ্য দিয়ে। ইতিহাস ছাড়া তো আমরা এই বিষয়ে সত্যতা প্রমাণ করতে পারবো না। বেশ, কিভাবে প্রমাণ করছো তুমি? তাহলে প্রথমে আমরা আসি যে এই কোহিনূর নামকরণ কে করলেন? কোহিনূর নামকরণ করেছিলেন নাদির শাহ, নাদির পারস্য রাজ নাদির শাহ। কিন্তু তার আগে একটু হিস্ট্রি, আমাকে মুঘল হিস্ট্রি বলতে হবে। বেশ, আমি বলি যে কোহিনূর মানে কোহ-ই-নূর, অর্থাৎ আলোর পর্বত। বেশ, এবার এই যে বাবরস ডায়মন্ড, বাবর হুমায়ুন হয়ে আকবরের সময়ও সেটা এক্সিস্ট করছে না, একেবারেই নয়। আচ্ছা, আকবরের সময় বা জাহাঙ্গীরের সময় কিন্তু তার কোনো এক্সিস্টেন্স নেই। এইখানেই বলছিলাম হুমায়ুনের একটা অদ্ভুত মানে ওর ক্যারেক্টারের একটা অদ্ভুত দিক এখানে ভীষণভাবে উঠে আসে। তো হুমায়ুন তার বাবার কাছে নিয়ে এসে ডায়মন্ডটি দিলেন। বাবার অতটা রত্নরাজির প্রতি আকর্ষণ ছিল না, তিনি ওটা ঠিক আছে তুমি পেয়েছো, তোমার কাছে ওটা রাখো। এবারে বাবর নামাতে বাবর লিখছেন, আমার পুত্র হুমায়ুন, আমি যেটা বললাম গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে যখন তিনি সেটা পান, যেটা ইব্রাহিম লোদির কাছে ছিল, সেই বাবরস ডায়মন্ড যখন সে পায়, বাবর নামাতে প্রথম কিন্তু এই হিরেটার কথা কোথাও মানে ঐতিহাসিক কোনো তথ্যের মধ্যে লিখিত আকারে আমরা পাচ্ছি। কি পাচ্ছি? খুব অদ্ভুত যে এই হিরেটা এতটাই মূল্যবান, বাবরস ডায়মন্ড, বাবর তার বাবরনামাতে লিখছেন যে সারা পৃথিবীর 1.5 দিনের, সারা পৃথিবীতে যত বাসিন্দা আছে তার 1.5 দিনের খাবার জোগাতে যে খরচ লাগবে, মাইন্ড ইট, সারা পৃথিবীর কথা বলছে, কিন্তু এত মানুষ, তাদের 1.5 দিনের খাবার জোগাতে যা খরচ লাগবে, এই হিরেটার মূল্য তার থেকেও বেশি। আচ্ছা, তো সেটা বাবর রিয়েলাইজ করেছিলেন। হুমায়ুন হয়তো এই হিরেটির গুরুত্ব খুব একটা বুঝলেন না। এই উপলক্ষে বলে রাখা ভালো, হুমায়ুন কিন্তু তার বাবার মতন অতটা তার সামরিক দক্ষতা ছিল না, তাকে দুর্বল সম্রাটই কিন্তু বলা যায়। হুমায়ুন একের পর এক তার বাবা মারা যাওয়ার পরে একের পর এক যুদ্ধে সে কিন্তু হেরে যাচ্ছে, এবং তাকে ভারতবর্ষ মানে তখনকার যুগে ভারতবর্ষ মানে হিন্দুস্তান, তাকে কিন্তু হিন্দুস্তান ছেড়ে চলে যেতে হচ্ছে কানৌজের যুদ্ধের পরে। তাহলে সে যখন হিন্দুস্তান ছেড়ে চলে যাচ্ছে, সে তার হারেমের মহিলাদের সঙ্গে সঙ্গে বেশ কিছু রত্নরাজি নিজের সাথে সাথে নিয়ে যায়, আমি হুমায়ুনের কথা বলছি। এবং এই যে বাবরস ডায়মন্ড, যেটা কিন্তু 793 ক্যারেট ছিল, বিশাল আয়তন একটি উজ্জ্বল হিরে, সেটা কিন্তু হুমায়ুনের সাথে সাথে এই প্রথম কিন্তু হিন্দুস্তানের বাইরে ইরানে চলে গেল। বাবর হেরে গিয়ে তাকে চলে যেতে হলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো, বুঝতে পারছো? তো এই কিন্তু প্রথম এই ডায়মন্ডটা আমাদের হিন্দুস্তানের বাইরে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় এখানে একটু অদ্ভুত, একটু হাস্যকর ইতিহাস আছে। তিনি অজু করবার সময় নদীর ধারে তিনি রেখে দিয়েছিলেন। এবার যখন তার অজু হয়ে যায়, যখন তার সমস্ত কাজ মিটে যায়, তখন সে যখন ফিরে যায়, সে কিন্তু ডায়মন্ডটার কথা ভুলে যায়, ডায়মন্ডটা নদীর ধারেই পড়েছিল। আচ্ছা, কি অদ্ভুত না বিষয়টা? এটা আমি মানে যখন রিসার্চের জায়গায় খুঁজে পাই, আমি অবাক হয়ে গিয়েছিলাম, যেটা 800 বছরের ইতিহাস রচনা করবে, যার ইতিহাস অলরেডি সৃষ্টি হয়ে গেছে, সে ওই নদীর ধারে সেটা হেলায় ফেলে সে বেমালুম ভুলে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে ভুলে যাওয়ার ঘটনা কিন্তু আবার কুইন ভিক্টোরিয়ার আগেও আসবে, সেটা বলবো। সে যখন ওই ফিরে যাচ্ছে, একটি ছোট্ট ছেলে যার নাম কিনো ছিল জোহার, তার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়, সে ওই হিরেটা আমরা যেরকম পুকুর পাড়ে বা নদীর ধারে পাথর কুড়িয়ে পাই, বা কোথাও গেলে ছোট পাথর কুড়িয়ে পেয়ে বাড়িতে রেখে দিই, সেই ছোট্ট পাথরটা কুড়িয়ে পেয়ে হুমায়ুনের হাতে দিয়েছিল যে আপনি এটা
ফেলে গেছেন। সে তো জানে না যে হুমায়ুন সম্রাট বা সে পলাতক সম্রাট, একটি ছোট্ট ছেলে, তার কতটুকুই বা বোধ বুদ্ধি। সে জোহার নামক ছেলেটি ওই হিরেটি পেয়ে নদীর ধার থেকে উদ্ধার করে হুমায়ুনের হাতে দিয়েছিল। তো হুমায়ুন তখন স্টান্ট হয়ে গিয়েছিল যে আমি কি এতই দিকবিদিক জ্ঞান শূন্য যে যেই হিরেটা নিয়ে আমি ওখান থেকে পালিয়েছিলাম, হিন্দুস্তানে সব ফেলে এসেছিলাম, আমি আগ্রার যাবতীয় সব কিছু আমি এটা ফেলে এলাম। তো এইটাকে তিনি কাজে লাগালেন, এবার তার আশ্রয় চাই। হুমায়ুনের আশ্রয়তে সে তো ঘুরে বেড়াচ্ছে, তার হারেমের মহিলাদের নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, সে কোথায় যাবে? তখন শাহ তাহামাস, ইরানের সম্রাট, তার কাছে গিয়ে তিনি আশ্রয় চাইলেন। তাহামাস ছিলেন শিয়া সম্প্রদায়ের, আর মুঘলরা ছিলেন সুন্নি সম্প্রদায়ের। কিন্তু তাও তাহামাস কিন্তু জানতেন যে বাবরের, তৈমুরের রাজবংশের যথেষ্ট তার সম্মান আছে, সে ওখান থেকে কোনোভাবে সিংহাসনচ্যুত হয়েছে, সে সুন্নি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু তার সাম্রাজ্যে আশ্রয় দিয়েছিল। এই আশ্রয় দেওয়ার কি বলবো, মানে যেহেতু সে আশ্রয় দিয়েছিল, সেই জন্য হুমায়ুন কিন্তু এই হিরেটা তাকে দান করে দেয়, যে তুমি আমাকে আশ্রয় দিয়েছো, গিফট, আমি তোমার প্রতি কৃতার্থ, এই হিরেটা তুমি রাখো, যেহেতু তুমি আমার পরিবার এবং আমার এই বিশাল রত্নরাজি, এটা গিফট। মানে কোহিনূর গিফট, মানে এটা আমরা ভাবতে পারছি, মানে ইতিহাসের পাতায় কোহিনূর নাম তখন হয়নি, আবারও বলবো, সেটা সে গিফট করছে তাহমাসকে, মানে শাহ। তো এই যে এই বিষয়টা হলো, কোহিনূর কিন্তু ইরানে চলে গেল। তারপরে কিন্তু মুঘল ইতিহাসে কোহিনূরের কথা দীর্ঘ বছর পাওয়া যায় না। তো ওই সময় শিয়া আর সুন্নি এই দুটি ইয়ের মধ্যে বেশ কিন্তু মানে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। শাহমাস ছিলেন শিয়া, তিনি ভাবছেন যে আমার কাছে হিরেটি বোধহয় সুরক্ষিত নয়। তখন তিনি দাক্ষিণাত্যের সুলতান নিজাম শাহের কাছে এই হিরেটি পাঠিয়ে দেন। দেখো, আবার কিন্তু ঘুরে ফিরে কোহিনূর কিন্তু হিন্দুস্তানে আসছে। আবার মানে তার ভাগ্য কোথাও, সেই যে গোলকুন্ডা কুড়ি থেকে শুরু হলো, তার ভাগ্য কিন্তু কোথাও হিন্দুস্তানেই জড়িয়ে রয়েছে, আমাদের ভারতবর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে। আবার কিন্তু সে নিজাম শাহর কাছে আসে। কিন্তু এখানেও একটা সৌরভদা একটা অদ্ভুত গল্প, তিনি যাকে বিশ্বাস করে তিনি পাঠিয়েছিলেন ইরান থেকে, তুমি দাক্ষিণাত্যে গিয়ে দিয়ে এসো এই হিরেটা, সে যেন কোথায় ভ্যানিশ হয়ে যায় সেই হিরেটা নিয়ে। স্বাভাবিক, কারণ এইগুলো বিশ্বাস করা খুব অদ্ভুত। কিন্তু অদ্ভুতভাবে কোহিনূরের ইতিহাসও দীর্ঘ 100-150 বছর আর কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না যে কোহিনূর কোথায় গেল, ইতিহাসে কোথায় হারিয়ে গেল। সেটা কি কালোবাজারি হয়ে গেল, সেটা আদেও আহমেদাবাদের সুলতান নিজাম শাহ তার হাতে গিয়ে পৌঁছলো, এটার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে। তবে এবারে সম্রাট শাহজাহানের যে প্রসঙ্গটাতে আসবো, সেখানে যার নাম বলতেই হয় তিনি হচ্ছেন মীর জুমলা। মীর জুমলার কথা কিন্তু ইতিহাসের পাতায় ভীষণ উজ্জ্বল। ইভেন এই কোহিনূর ইতিহাসে তার নাম তো নিতেই হবে। তো নিজাম শাহ যদি ওটা পেয়েই থাকেন, তিনি আবার গোলকুন্ডার বাদশাহ কুতুব শাহের কাছে সেটি পাঠিয়ে দেন। এই গোলকুন্ডার প্রধানমন্ত্রী ছিল আমাদের মীর জুমলা। মীর জুমলা অ্যাকচুয়ালি রত্ন ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। এবং ইতিহাসের পাতায় আমরা পাই তিনি আগে নাকি জুতো বিক্রি করতেন। সেইখান থেকে রত্ন ব্যবসায়ী এবং গোলকুন্ডার প্রধানমন্ত্রী, এবং তার কাছে পৃথিবীর মূল্যবান সব রত্ন, মানে তার ভাগ্য পরিবর্তনটা এইরকম, অনেকটা যেরকম ইতিহাসে আমাদের জগৎ শেঠের আমাদের বাংলার ইতিহাসে হয়েছিল। তার কিছুই ছিল না, পরবর্তী ক্ষেত্রে তার বিশাল জগতের শেঠ। তো এই যে মীর জুমলার একটা অদ্ভুত বাতিক ছিল, তিনি নিজের আধিপত্য বিস্তার করার জন্য মূল্যবান পাথর দিয়ে দিয়ে সম্রাটদের, রাজাদের দিয়ে দিয়ে তাদের ক্লোজ হতেন। ঘুষ, একদমই তাই, ঘুষ। সেই পাথরগুলো দিয়ে দিয়ে তিনি ক্লোজ হতেন। তো এই পাথর দিতে দিতে সম্রাট শাহজাহানকে তিনি এই পাথর উপহার দিলেন। সময়টা 1656 7ই জুলাই। এই সম্রাট শাহজাহানের হাতে ওই বিশাল বাবরস ডায়মন্ড এসে উপস্থিত হল। কিন্তু এখানেও একটা অদ্ভুত বিতর্ক আছে যে এটা কি আদেও বাবরস ডায়মন্ড,
কেউ কেউ বলছে এই ডায়মন্ডের ওজন নাকি আরো বেশি ছিল 793 ক্যারেটের। কিন্তু ইতিহাসবিদরা বলছেন এই যে রতি, ক্যারেট, এইগুলোর গণনাগুলো খানিকটা তফাৎ ছিল, মানে এই গাণিতিক ব্যাখ্যাগুলো। হ্যাঁ, মানে ইউনিফর্ম কোড কিছু তো নেই। ইউনিফর্ম কোড তো সেই সময় খুঁজে পাওয়া যায় না, বিজ্ঞান তো সেই সময় অতটা উন্নত হয়নি, কাজে কিন্তু এটা সেই উজ্জ্বল হীরা যেটা কিনা বিশাল আয়তন। বেশ। কাজেই ধরে নিলেন সম্রাট শাহজাহান এটাই আমার পূর্বপুরুষ, সেই বাবরস ডায়মন্ড যেটা আবার আমার হাতে এসে পৌঁছেছে। এই শুরু হলো মুঘল ইতিহাসের সঙ্গে কোহিনূরের নিবিড় যোগাযোগ। আর শাহজাহান আজই তাকে প্রিয় পুত্র দারা শুকর কাটা মাথা উপহার পাঠিয়েছেন ঔরঙ্গজেব। নিজের গৃহে বন্দী বৃদ্ধ শাহেনশাহ শেষ জীবনটা ঝরোকা দিয়েই দেখেছেন প্রাণ প্রিয় তাজমহল। 8 বছর, দীর্ঘ 8 বছর চোখের জল নয়, যেন রক্ত ধারা বয়েছে এই বৃদ্ধ সম্রাটের চোখ দিয়ে। মৃত্যু, মুক্তি, মুক্তি দিয়েছে এই অভিশপ্ত জীবনকে। কোহিনূর বা এই বাবরস ডায়মন্ড, এই বাবরস ডায়মন্ডকে তিনি কোথায় স্থান দিলেন? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে শাহজাহানের দুষ্টু ছেলে হচ্ছে ঔরঙ্গজেব। মানে রক্ত পিপাসু বললেও কম বলা হয়। আমার মনে হয় পৃথিবীর ক্রুয়েল সম্রাটদের মধ্যে একজন সম্রাট ঔরঙ্গজেব। শাহজাহানের আরো যে পুত্র দারা সুখ, সাজা, মুরাদ, সে তার নিজের ভাইদের একে একে হত্যা করে নিজের সিংহাসনে বসবে বলে। দারা সুখর কাটা মুন্ডু পাঠিয়ে দিয়েছিল বাবার কাছে, নিজের বাবার কাছে সে একটি ট্রেতে পাঠিয়ে দিয়েছিল। এই ইতিহাস শুনলে আমরা শিউরে উঠি। এবং এই উপলক্ষে আর একজন যার নাম নিতেই হয়, তিনি হচ্ছেন জাহানারা বেগম। জাহানারা, বাদশাহ বেগম জাহানারা, সুন্দরী জাহানারা, যমুনার প্রবাহে গান শুনতে পাওয়া জাহানারা, শাহজাহানের আদরের জাহানারা। সুগন্ধি বড় ভালোবাসতেন তিনি। ইত্তার, খুশবুদার তেলের সুগন্ধে সুবাসিত ছিল তাঁর উপস্থিতি। হঠাৎই একটা ছোট্ট প্রদীপের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বলে উঠল তাঁর সর্বাঙ্গ। 8 মাস অসহ্য যন্ত্রণা সহ্য করেও বেঁচে রইলেন তিনি, কিন্তু সর্বাঙ্গের পোড়া দাগ তাকে সারা জীবন অন্তরীণ করে রাখল। তিনি কিন্তু এই মুঘল ইতিহাসের পুরো উল্টো ছিলেন। হ্যাঁ, মানে আমরা মুঘল এরার অন্তর্গত তাকে বলছি, কিন্তু জাহানারা বেগম ওয়াজ অ্যান এক্সেপশন অফ মুঘল এরা। তার কাছে এই নৃশংসতা থেকে সে অনেক দূরে। তিনি একজন বিদুষী মহিলা। তিনি কিন্তু তার এই রক্তপিপাসু ভাই ঔরঙ্গজেবকে একদম সমর্থন করতেন না, যেটা তার বোন রোশানারা করত। জাহানারা রোশানারের একটা রোজ ছিল, একটা দ্বন্দ্ব ছিল, যেটা আমরা এখনো আগ্রা ফোর্টে গেলে জাহানারার ঘর, রোশানারার ঘর আমরা দেখতে পাই, লেখা আছে। তো তিনি ঔরঙ্গজেব তার বাবাকে আগ্রা দুর্গে বন্দী করলেন। না, আমি তার আগে যেটাতে যেতে চাইছি সেটা হচ্ছে যে শাহজাহান, আমরা জানি শাহজাহান মানে মার্ভেলস অফ মুঘল এম্পায়ার গুলোকে তৈরি করেছেন। একদম। সে লালকেল্লা হোক বা মুমতাজ মহল বা তাজমহল হোক, এবং যেটা তিনি তৈরি করেছিলেন সেটার ময়ূর সিংহাসন, পিকক থ্রোন। হ্যাঁ, এই ময়ূর সিংহাসন কিভাবে তৈরি হলো এটার একটু ইতিহাসটা টুক করে জেনে নিই। দেখো, ময়ূর সিংহাসন হচ্ছে পৃথিবীর সব থেকে দামি সিংহাসন ছিল। আজ অব্দি দামি সিংহাসন পৃথিবীতে তৈরি হয়নি। তাজমহল, এখন আমরা যে তাজমহল দেখি সেই তাজমহল ভাবলে কিন্তু তার সাথে কিন্তু অনেক তফাৎ। তাজমহলের গায়ে গায়ে কিন্তু অসংখ্য দামি দামি পাথর খোদাই করা ছিল, যেটা সব চুরি করে ওরা নিয়ে গেছে। এখন এই তাজমহল কিছুই নয়, যেটা আমরা দেখে এখনো স্টান্ট হয়ে যাই। তাজমহলের থেকে 2.5 গুণ দামি ছিল পিকক থ্রোন, যেটা and that was made of full gold। এটা আমরা জাস্ট ভাবতেই পারি না যে একটা
নিটেল সোনার তৈরি, যেটা তাজমহলের থেকেও 2.5 গুণ ভারী। এই ইতিহাস পড়তে পড়তে তো আমি মানে সারা রাত ঘুমোতে পারিনি যখন আমি ময়ূর সিংহাসনের ইতিহাস পড়ছি। হ্যাঁ, মানে বলা হয় ময়ূর সিংহাসন তৈরি করতে, তাজমহল তৈরি করতে যা খরচ হয়েছিল তার 2.5 গুণ বেশি 2.5 গুণ বা 2 গুণ বেশি খরচ হয়েছিল পিকক থ্রোন, এবং এটি 8 বছর ধরে বানানো হয়েছিল। 7.5 থেকে 8 বছর। তো এটাও একটা অদ্ভুত তথ্য। এবং এটা বোধহয় বানিয়েছিলেন যারা, তাদের মধ্যে চিফ আর্কিটেক্টের মধ্যে ফরাসি আগস্টিন হিরিয়ার এবং সাইদা গিলানি, এরা দুজন। গিলানির নামটা ভীষণভাবে এখানে উঠে আসে। এই ময়ূর সিংহাসনে সম্রাট শাহজাহান তো সেখানে নানান পৃথিবীর দামি দামি রত্ন নিয়ে এসে তিনি জোগাড় করলেন। ইভেন ওপরের যে চাঁদোয়াটা ছিল, যেটা আমরা বলি চাঁদোয়া বলি, সেই চাঁদোয়াটাও নানান পৃথিবীর দামি দামি রত্নখচিত ছিল। এবং সেখানে পদ্মরাগ মণি, নীলকান্ত মণি, সব দামি পৃথিবীর হিরে মণি জহরত সোনা রূপা সব সেখানে, পৃথিবীর সব রত্ন সম্রাট শাহজাহান সেখানে এনে জড়ো করেছেন। তো এই কোহিনূর হিরে ময়ূর সিংহাসনের কোথায় ছিল? উপরে দুটি সোনার ময়ূর রাখা ছিল। সেই দুটি সোনার ময়ূরের একটি চোখে এই বাবার্স ডায়মন্ড সম্রাট শাহজাহান রেখে দিয়েছিলেন। আর অন্য ময়ূরটার চোখে কিছু? অন্য ময়ূরটার চোখে বলে তৈমুরগানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। মানে ওই হীরের এত বড় ওজন, দুটোর ব্যালেন্সের ব্যাপার আছে। কিন্তু এটাও সৌরভদা একটা বিতর্ক যে কোহিনূর কি আদেও ময়ূর সিংহাসনের ওপরে ছিল, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক ইতিহাসবিদদের আছে। অনেক ইতিহাসবিদরা কিন্তু আবার দেখেওছেন, তারা লিখছেন ওই সময় আমি কোহিনূর ডায়মন্ডকে ওই দুটি ময়ূরের একটি চোখে দেখছি, সেটাও ইতিহাসের পাতাতে আছে। তো যদি আমরা ধরেই নিই যে ময়ূর সিংহাসনের মধ্যে কোহিনূর ছিল, তো এই কোহিনূর শাহজাহানের মৃত্যুর পরে যখন ক্রুয়েল সম্রাট, রক্তপিপাসু সম্রাট ঔরঙ্গজেব তার দখল করে, স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে তার কাছে সেটি চলে আসে। এইবারে দেখো কোহিনূরের ওজন যদি আমি 793 ক্যারেট ধরে নিই, তো এই প্রথম কিন্তু কোহিনূর কাটা হলো, ফার্স্ট কাট, যেটা প্রিন্স অ্যালবার্ট কুইন ভিক্টোরিয়ার হাজব্যান্ড, যেটা পরে, সেটা অনেক পরে, সেটা ঔজ্জ্বল্যতার জন্য। ঔরঙ্গজেব কি করলেন, সম্রাট ঔরঙ্গজেব সিংহাসনে বসার পর তিনি উত্তরাধিকার সূত্রে যেটা পেলেন, তিনি একজন ভেনিসের একজন রত্নবিদের হাতে সেটা তুলে দিয়ে বললেন এটাকে সুন্দর করে কেটে নিয়ে এসে তাদের এটা সুন্দর দেখতে লাগে। তো এই গবেট লোকটি, আমি গবেটই বলবো, সে কি করলো 793 ক্যারেট থেকে 186 ক্যারেটে সেটিকে নামিয়ে দিল। মানে এই ড্রাস্টিক এই যে আয়তনের চেঞ্জটা, তাহলে কিন্তু কোহিনূর আর পৃথিবীর বিশাল হিরে, বিশাল আয়তন হিরে বা বাবার্স ডায়মন্ড তার কিন্তু তখন আর থাকছে না। সেই দেখে তো ঔরঙ্গজেবের চক্ষু চরকগাছ, যে এই অবস্থা করেছো তুমি আমার এই প্রিয় হীরের। সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিল কারাগারে, যে একদম, এবং তার যত ধনরত্ন সব তিনি আর কি বাজেয়াপ্ত করলেন, তাকে অন্ধকার কুঠুরির মধ্যে পাঠিয়ে দিলেন। এবং এই যে 186 ক্যারেট হয়ে গেল, এরপরে পরপর মুঘল রাজবংশে আস্তে আস্তে আমরা দেখছি আবার কিন্তু কোহিনূরের ইতিহাসের পাতা, ওই যে বলছি মাঝে মাঝে সে উধাও হয়ে যায় ইতিহাসের পাতা থেকে, কেউ লেখে না বা তার গুরুত্ব বোঝে না, অত আলোচনার মধ্যে থাকে না। তো আবার কিন্তু মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার আমলে আবার এই কোহিনূরের গল্প কিন্তু আবার শুরু হচ্ছে, যেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু একদম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মোহাম্মদ শাহ রঙ্গিলা কেমন মানুষ ছিলেন? এটা খুব অদ্ভুত। এই উপলক্ষে আর একজন মুসলিম সম্রাট, যদিও সেটা অনেক পরে, স্বয়ং সত্যজিৎ রায়, বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, যাকে নিয়ে ছবি বানিয়েছিলেন ওয়াজেদ আলী শাহ মেটিয়া বুরুজের নবাব, তার মতন, যদিও মেটিয়া বুরুজ অনেক পরে, কিন্তু মেটিয়া বুরুজের হিস্ট্রি অনেক পরে, এর সাথে ভীষণ মিল খুঁজে পাওয়া যায়, বা এই মোহাম্মদ শাহ রঙ্গিলার সাথে ভীষণ মিল খুঁজে পাওয়া যায় মেটিয়া বুরুজের নবাবের। তিনি রাজ্যভার তো সামলানো দূরের কথা, তিনি সবসময় মহিলা দ্বারা পরিবৃত থাকতেন, তার চারিদিকে মহিলা। এবং তার বিষয়টা কি, তিনি নাচ গান, কবিতা, কাব্য, শায়রি, উর্দু শের, গান বাজলা, তিনিও নর্তকীদের সঙ্গে নেচে বেড়াচ্ছেন। মানে খুব কি বলবো, মানে ভীষণ আমোদ প্রমোদে ব্যস্ত, একদম আমোদ প্রমোদে ব্যস্ত।
তার নাম দেওয়া হয়েছিল সাদা রঙ্গিলে মোহাম্মদ শাহ, সবসময় রঙিন, এবং তিনি মেয়েদের মতন পোশাক পরিধান করতেন, মেয়েদের মতন জুতো পরতেন, নর্তকীদের সঙ্গে তিনি নেচে বেড়াচ্ছেন। তার দরকার নেই, আমার সাম্রাজ্য দরকার নেই, আমি সুরাপান করব, আমি নর্তকীদের মধ্যে ভেসে যাব, তার হারেমের মহিলাদের সংখ্যা শেষ নেই, সে নাচছে গাইছে, সে কবিতা বলছে, শায়রি লিখছে। কিন্তু এই যে সে এইভাবে একটা অরাজকতার সমুদ্রে ডুবে যাচ্ছে, দেখছে, তার এই মতিগতি কিন্তু লক্ষ্য করছে নাদির শাহ, যে কিনা পারস্যের একরকম দস্যু বলা যায়, মানে লুটতরা যে একদম সম্রাট, একদম সিদ্ধহস্ত, সে কিন্তু সেগুলো লক্ষ্য করছে। তার মনে হচ্ছে যে দিস ইজ দ্য কারেক্ট টাইম, এবার আমাকে ওর যত কোষাগার লুট করে আমাকে নিয়ে আসতে হবে। এই যে রক্তে ভেজা কোহিনূর কনসেপ্ট, এবারে কোহিনূর কিন্তু এর আগেও অবশ্যই, কিন্তু ইতিহাসের পাতায় এটাকে বলা হচ্ছে কাতলেআম। নাদির শাহ যখন দিল্লি এলেন, আমরা তো প্রত্যেকেই লালকেল্লা গেছি, লালকেল্লা, জামে মসজিদ, ওই চত্বর, 30,000 সাধারণ নিরপরাধ নারী পুরুষ বৃদ্ধ সাধারণ মানুষ, তাদের রক্তে লালকেল্লার ওই চত্বর তখন ভেসে গিয়েছিল, রক্তে স্নান হয়ে গিয়েছিল দিল্লির রাস্তা। 30,000 মানুষকে এই দস্যু খুন করেছিল, এবং ইতিহাসের পাতা ভিজে গিয়েছিল এই নিরপরাধ মানুষদের রক্তে। এটাকে কাতলেআম, এবং সেই টাইমটা ছিল মার্চ মাসের একটা সকাল, সকাল 9টা থেকে নিধনযজ্ঞ শুরু হয়, নিধনযজ্ঞ শেষ হতে হতে, কোতল করার যজ্ঞ যেটা বলছি, শেষ হতে 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 রাত্রি গড়িয়ে যায়। মানে তার উদ্দেশ্য, এবং তার পিছনে একটা ব্যক্তিগত রাগও ছিল। একটা ব্যক্তিগত রাগ কি, তিনি যখন লুট করতে এলেন হিন্দুস্তান যখন লুট করবেন, আগের দিন তাদের 300 সৈন্যকে কিন্তু এই দিল্লির কিছু মানুষ মেরে ফেলে, এবং তারা রটিয়ে দেয় যে নাদির শাহ মারা গেছেন। এই যে রাগ, যে আমি মারা যাইনি, আমি এইভাবে ফিরে আসব, এবং তিনি ওই মানে ওটাকে বলা হয় মর্নিং অফ মার্চ মাসের একটা মর্নিংয়ে সেই কাতলেআম চলেছিল দিল্লির জামে মসজিদ এবং লালকেল্লা চত্বর। সেই ইতিহাসে কিন্তু কোহিনূর ভিজে যায়। তিনি খুঁজে বেড়াচ্ছেন তখন এই পাথরটি কোথায়, তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। এখানেও কিন্তু সব ক্ষেত্রে কিছু বেঈমান বিশ্বাসঘাতক এবং নারীর ভূমিকা এখানে মারাত্মক, বিশ্বাসঘাতক নারীর ভূমিকা। তিনি ছিলেন নূরবাই। নূরবাইয়ের একাধিকবার শয্যা সঙ্গী হয়েছিলেন মোহাম্মদ রঙ্গিলা। নূরবাই একদিন নাদির শাহের শিবিরে ঢুকে তার কানে কানে বললেন, সম্রাট, এই মণি ওখানে রাখা আছে, আমি এর হদিশ আপনাকে দিলাম, আপনি এই মণি ওখান থেকে আদায় করুন। এই আদায়ের পর্বটাও সৌরভদা খুব অদ্ভুত, যে তখন ভ্রাতৃত্বের একটা বিনিময় বোধ ছিল। মোহাম্মদ শাহ রঙ্গিলা তো তার বিরোধিতা করার ক্ষমতা নেই, তার তখনও সে হারমের মহিলাদের সঙ্গে নৃত্য গীতে ব্যস্ত, সে নেচে বেড়াচ্ছে, তার দিল্লির সকলকে খুন করে, তার কাছে সেই খবরই হয়তো পৌঁছচ্ছে না যে আমার দিল্লি খুন হয়ে রক্তে ভেসে যাচ্ছে। এবারে যখন নাদির শাহ তার কাছে এসে তার সাথে ভ্রাতৃত্ব স্থাপন, সেটাও কিন্তু একটা কূটনৈতিক রাজনৈতিক কৌশল, ভ্রাতৃত্ব স্থাপন করতে চাইলেন, তখন ছিল পাগড়ি বিনিময় করার একটা উদ্দেশ্য। নূরবাই বলে দিয়েছিল তাকে, বিশ্বাসঘাতক নূরবাই, যে সম্রাট কিন্তু ওই বাবার্স ডায়মন্ড নিজের পাগড়ির ভেতরে লুকিয়ে রেখেছেন। মানে সে কোথায় কি করে বেড়াচ্ছে, মানে যাতে মাতাল তালে ঠিক, সে কিন্তু পাথরটা ঠিক তার মাথায় রেখে দিয়েছে, যে অন্যগুলো যায় যাক, এটা আমি আমার মাথায় লুকিয়ে রাখবো পাগড়ির ভেতরে। এবারে এই বোকা সম্রাট অর্থাৎ শাহ রঙ্গিলে মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার সাথে যখন আবেগপ্রবণ হয়ে নাদির শাহ তোমার আমার মতন পাশাপাশি বসে যখন পাগড়ি এক্সচেঞ্জ করছে, তখন তার খেয়ালই নেই যে সেটা আমার মাথায় আছে, এক্সচেঞ্জ করলে সেটা পড়ে যাবে। তিনি যখনই পাগড়ি এক্সচেঞ্জ করলেন, সেই পাথর কিন্তু পড়ে গেল। এই নাদির শাহ দেখছেন একটি বিশাল উজ্জ্বল পাথর, তার মুখ থেকে বেরিয়ে আসছে কোহিনূর, মাউন্টেন অফ লাইট, আলোর পর্বত। এই নামকরণ হলো এই পারস্য দস্যু নাদির শাহের হাত ধরে
কোহিনূর বা কোহিনূর বা মাউন্টেন অফ লাইট বা আলোর পর্বত, যেটা এখনো ইতিহাসের পাতায় উজ্জ্বল। এবার নাদির শাহ ওই হীরাটি হস্তগত করলেন। নাদির শাহ হস্তগত করলেন, শুধু হস্তগত করলেন না, তিনি ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দিলেন। আচ্ছা। এবং ইতিহাসের পাতায় আছে কয়েক মাস সে ময়ূর সিংহাসনে সোনা গলানোর কাজ চলেছিল। তুমি ভাবতে পারছো যে এইরকম একটি দৃষ্টিনন্দন পৃথিবীর সব থেকে দামি একটি সিংহাসন, যেটা আমরা চাক্ষুষ করার সুযোগই পেলাম না, বা আমাদের আগেও ইতিহাসবিদ, ইতিহাসপ্রেমী, ইতিহাস পিপাসু মানুষেরা, এই দুর্ধর্ষ সম্রাট যে কিনা সেটাকে ভেঙে চুরমার করে দিল, তার যেখানে যা মূল্যবান পাথর, সোনা, রূপো সব গলিয়ে তিনি বাক্সবন্দি করলেন, এবং কয়েক হাজার উট এবং ঘোড়ার পিঠে চাপিয়ে তিনি নিয়ে চললেন ইরানে। আবার কিন্তু কোহিনূর বেরিয়ে গেল হিন্দুস্তান থেকে। আবার কিন্তু এই যে কোহিনূর হিন্দুস্তান থেকে বেরিয়ে গেল, আজ অব্দি কিন্তু কোহিনূর ফেরত আসেনি। তার পরবর্তী ইতিহাস আরো রোমহর্ষক। নাদির শাহের পর এই কোহিনূর বোধহয় এলো আহমেদ শাহ দুরানির কাছে। আহমেদ শাহ দুরানি, তার নাম ছিল আহমেদ শাহ আবদালি। এবারে দেখো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা আমরা জানি। তো নাদির শাহ যে এই ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েছিল, তাকেও কিন্তু সেভাবেই মরতে হলো। তার নিজের দেহরক্ষী, তিনি তার শিবিরে ঘুমোচ্ছিলেন, তার নিজের দেহরক্ষী তাকে তরবারি দিয়ে হত্যা করলো, এবং সালাহ খান বলে একজন তার নিজের পরিবারের অত্যন্ত ক্লোজ, তার মুন্ডচ্ছেদ করলেন, গলা কেটে দিলেন নাদির শাহ। এবং শুধু তাই নয়, ইতিহাসের পাতায় আছে এই দস্যু পারস্য সম্রাট নাদির শাহর গলা কেটে তার ওই ছিন্ন মস্তক, কাটা মাথা একজন সামান্য সৈন্যের হাতে তিনি ছুড়ে দিয়েছিলেন। মানে বুঝতে পারছো, পৃথিবীর সব থেকে ধনী সম্রাট কিন্তু তিনি, পৃথিবীর সমস্ত ধন রত্ন কিন্তু তার অধীনে, তার কাটা মাথা একটা সামান্য সৈন্যের হাতে তিনি, আমরা যেরকম করে বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে দিই, সেরকম তিনি ছুঁড়ে ফেলে দিলেন সেই মাথাটা। অর্থাৎ হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তিনি যেভাবে দিল্লিতে কাতলেআম করেছিলেন, তারও কিন্তু সেভাবেই মুন্ডচ্ছেদ এবং নির্মম মৃত্যু হলো। এবং এই হিরে তার হারেমের, এই যে কোহিনূর নাম হয়ে গেছে, আহমেদ শাহ দুররানি বা আহমেদ শাহ আবদালি, যিনি আফগানিস্তানের সম্রাট, দুররানি বংশের প্রতিষ্ঠা, যার পরবর্তী ক্ষেত্রে নাম হচ্ছে আহমেদ শাহ দুররানি, তার হাতে কিন্তু তিনি তার হারেমের মহিলাদের কাছ থেকে কোহিনূর দখল করে নিলেন। কোহিনূর নাও ট্রাভেলস ফ্রম ইরান টু আফগানিস্তান। তাহলে হিন্দুস্তান, ইরান, কোহিনূর এবার চলে গেল আফগানিস্তানের ইতিহাসে। আচ্ছা, এখানে যেটা একটা জিনিস আগে বলে নি, এই যে বলা হচ্ছে ইতিহাসে বাদশাহ তৈমুর শাহ বাম বাহুতে ফখরুজ রুবি এবং ডান বাহুতে কোহিনূর বেঁধে রাখতেন। হ্যাঁ, অর্থাৎ সেই সময় থেকে কোহিনূর শরীরে পরার একটা ট্রেন্ড ছিল। না দেখো, তৈমুর শাহ ছিলেন আহমেদ শাহ দুররানির সন্তান, ছেলে। তো এবারে আহমেদ শাহ দুররানির একটা অদ্ভুত বিষয়, আবারও বলছি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তিনিও কিন্তু ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা দেখছি যে তিনি মথুরার হিন্দু মন্দির এবং অমৃতসরের শিখ ধর্মস্থান একদম গুঁড়িয়ে দেন। মানে আহমেদ শাহ দুররানির কথা বলছি। এবং পরবর্তী ক্ষেত্রে তার একটি অদ্ভুত রোগ হয়, যেই রোগের কথা বলতে গেলে ছোট ছোট বাচ্চারা সেই রোগের কথা শুনে ভয়ে ঘুমিয়ে পড়তো। তার মারা এই রোগের কথা বলে তাদেরকে ঘুম পাড়াতো। কি সেই রোগ? তার একটি অদ্ভুত আলসার হয়ে যায়, মানে কুষ্ঠ এবং অদ্ভুত একটি রোগ। তার সারা শরীরে পচন দেখা দেয়, মুখের একদিক পচতে শুরু করে। তিনি কিছু খেতে পারতেন না, তিনি খেলেই ওই পচা জায়গার জীবাণু তার মুখের ভেতর ঢুকে যাচ্ছে, তার শরীরের একটা দিক পচে যাচ্ছে। এটাকে বোধহয় গ্যাংগ্রিন আলসার বলে, যদি আমি ভুল না করি। এই আলসার হওয়ার ফলে তার শরীরের একটা দিক পচন ধরতে শুরু করে, এবং তিনি কিন্তু তার সেই আয়নায়, তার নিজের আয়নায় তিনি তখন বুঝতে পারেন, আমার পাপের ফল আমি ভোগ করছি। এবং আবারও সেটা কিন্তু কোহিনূরের অভিশাপ।
এই যে কোহিনূরের এই যে নাদির শাহের মৃত্যু আমি বললাম, তার আগে দিল্লির কাতলেআম আমি বললাম, তারও আগের কোহিনূরের বিস্তৃত ইতিহাস। শাহজাহানেরই তো ভয়ঙ্কর শাহজাহানের তো ভয়ঙ্কর, তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখছে, তার ছেলে তার জলের লাইন কেটে দিচ্ছে, ওই বুড়ো মানুষটা জল পাচ্ছে না, শুধুমাত্র তার মেয়ে জাহানারা তাকে দেখছে। ইভেন মৃত্যু দশায় তিনি তার ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করার বহুবার চেষ্টা করেন, ছেলে বাবার সাথে দেখা করে না, সে বলেছে না আমি ওর সাথে দেখা করবো না। ঠিক আছে, নিজের বাবার সাথেও দেখা করা, তাকে আগ্রা দুর্গে সে দূরে দাঁড়িয়ে, এখনো আগ্রা দুর্গে গেলে মমতাজ মহল দূরে দেখা যায় যমুনার তীরে, তিনি সেই মমতাজ মহল দেখছেন, ওইভাবে কষ্টে মানুষটা মরছে। কাজে কোহিনূরের অভিশাপ কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে এবং সেটা বিভৎস আকার ধারণ করে এই আহমেদ শাহ দুরানির এই মারাত্মক ব্যাধি, যেটা তখনকার যুগে রেয়ার, কেউ ভাবতেই পারতো না, কোনো চিকিৎসা নেই। আহমেদ শাহ দুরানি কি কি পাপ করেছিলেন বলা চলে? আহমেদ শাহ দুরানি এক তো তুমি বললে মথুরার হিন্দু মন্দির, এবং অমৃতসরের এই যে নাদির শাহের কাছ থেকে তিনি ওটা দখল করলেন এবং মারাঠাদেরও তিনি মারাত্মকভাবে হত্যালীলা চালান। প্রায় 30,000 40,000 মারাঠাকে তিনি হত্যা করেন এবং কাজে সেইভাবেও কিন্তু কোহিনূর রক্তে ভিজে গিয়েছিল, রক্তে ভেজা কোহিনূর, সেই টার্মটা ভীষণভাবে কিন্তু ঘুরে ফিরে আসছে। এটাও কিন্তু কোহিনূরের ইতিহাসের একটা অন্ধকার ইতিহাসের একটা অদ্ভুত দিক। মানে একে এমনি এমনি কিন্তু মাউন্টেন অফ লাইটের পরিবর্তে মাউন্টেন অফ ডার্কনেস বলা হচ্ছে না, কোহিনূর ইজ আ কার্স ডায়মন্ড। এবার এই যে আহমেদ শাহ দুরানির মুখের একদিক পচে গেল এবং তিনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেলেন, তারপরে তৈমুর শাহের হাতে এটা আসে। এখানেও দেখো কোহিনূরের কি অদ্ভুত, এই লোকটাকে বিষ খাইয়ে মারা হয়েছিল, সুরা পাত্রে বিষ মিশিয়ে দিয়েছিল কোনো আততায়ী কেউ, সেই বিষ খেয়ে তার ছেলে মারা যায়, তৈমুর শাহ মারা যায়। সেটাও কিন্তু কোহিনূরেরই অভিশাপ হিসেবে ইতিহাসবিদরা ধরেন। এবং তারপরে সেটা শাহজামানের হাতে যায়। তো শাহজামানকে একটি দুর্গের মধ্যে বন্দি করা হয়, কিন্তু তিনি বন্দি অবস্থাতে কোহিনূর নিয়ে কিন্তু ঢুকেছিলেন। এবারে তখন তার ভাই শাহ সুজা তিনি কিন্তু অত্যন্ত নরম সরম প্রকৃতির ছিলেন, কিন্তু বলে না যে মানুষ পরিস্থিতিতে নিজেকে বদলে ফেলে। তিনি যখন দেখছেন তার দাদাকে এইভাবে আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে, তখন তিনি তার দাদাকে উদ্ধার করার জন্য ছুটে যান, কিন্তু তার লক্ষ্য কিন্তু ছিল কোহিনূরের দিকে, দাদাকে উদ্ধার তার লক্ষ্য কিন্তু ছিল না। আচ্ছা, কি অত্যাচার করা হয়েছিল শাহজাহানের উপর? মেন অত্যাচার যে কোহিনূর কোথায় আছে তুমি বলো, তিনি কিছুতেই বলবেন না, তিনি অত্যাচার সহ্য করতেন, একটু অন্ধকার কালো কুঠুরিতে তাকে রেখে দেওয়া হয়েছে। তিনি কি করলেন, ওই যে ঘরটায় তাকে রাখা হয়েছিল সেই ঘরের ফাঁকে তিনি কোহিনূরটা জাস্ট রেখে দিলেন, যে আমি মরি যাই হোক কেউ পাবে না কোহিনূর, আমি যদি না পাই কোহিনূর কেউ পাবে না। তিনি একটি খাঁজের মধ্যে সেটা রেখে দিলেন। কারা করতো এই অত্যাচার, কারা করছিল? শিন্ডওয়ারিরা অত্যাচার করেছিল শাহজাহানের উপর এবং গরম ছুঁচ ঢুকিয়ে ওই মানুষটাকে অন্ধ করে দিয়েছিল, তবুও সে কোহিনূরের কথা বলবে না, বুঝতে পেরেছো? এবং সে বলছে যে আমি মরবো, মারা যাই, আমি কোহিনূরকে ওখানে আমি লুকিয়ে রাখবো। সে ওই দুর্গের ফাটলে কোহিনূরকে সে লুকিয়ে রাখলো। এবারে যখন শাহ সুজা দাদাকে উদ্ধার করতে আসছে, তার অভিসন্ধে কিন্তু কোহিনূর পাওয়া, দাদাকে উদ্ধারটা বাইরের একটা কি বলবো, একটা দেখুনদারি ব্যাপার। সে কিন্তু চারিদিক ভেঙে চুরে সে কোথাও কোহিনূর খুঁজে পেল না, দাদাও কিন্তু তাকে বলেনি যে কোহিনূর আমি কোথায় রেখেছি, সে বলেছে হারিয়ে গেছে, এই ভয়ঙ্কর বিশৃঙ্খলায় কোহিনূর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে কোহিনূরের একটা হাস্যকর ইতিহাস, যেটা মানে দর্শকরা শুনে অবাক হবেন, যেই কোহিনূর এর জন্য 800 বছরের এই ইতিহাস, যেই কোহিনূরের জন্য ইতিহাসের পাতা বারবার লাল হয়েছে, ভাই ভাইকে মেরেছে, ছেলে বাবাকে বন্দি করে রেখেছে এবং নানান ইতিহাস, সেই কোহিনূর পাচ্ছে একজন সামান্য মোল্লা, একজন সাধারণ মুসলিম মোল্লা, এবং সে সেটার গুরুত্ব বুঝতে না পেরে কোহিনূরকে সে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করে ফেলছে। ক্যান ইউ ইম্যাজিন?
সে বুঝতেই পারছে না যে এটা কি। সে এই যে আমরা পেপার ওয়েট ইউজ করি না, একটা পাথর, একটা উজ্জ্বল চকচকে পাথর, সে পাথরটা রেখে সে সেটাকে পেপার ওয়েট, মানে এই ইতিহাসটা যখন আমি জানলাম, মানে আমি জাস্ট মানে কি বলবো, মানে তারপরের পাতাগুলো আমি আর পড়তে পারিনি যে এইরকম ইতিহাস কোহিনূরের সঙ্গে, যে কোহিনূর ইউজ করছে একজন সাধারণ মানুষ গুরুত্ব না বুঝে, ঠিক যেরকম হুমায়ুনকে ওই ছেলেটি ফেরত দিয়েছিল, ওই জোহার নামের বাচ্চাটি, এই পেপার ওয়েট হিসেবে কোহিনূর ইউজ করা, এটা জাস্ট ভাবাই যায় না। তারপর এই এই কোহিনূর কার কাছে গিয়ে পৌঁছলো? না, তার আগে তৈমুর শাহের একটা কথা বলতে হবে। তো তৈমুর শাহ আবদালি বা তৈমুর শাহ দুররানি, তিনি কিন্তু কোহিনূর নিজের বাজুতে বেঁধে রাখতেন। সেই বাজুতে বাঁধার ইতিহাস কিন্তু আমরা এরপরে একজন প্রকৃত সম্রাটের ক্ষেত্রে উচ্চারণ করব, যার নামটার কেউ নয়, পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং। এই রঞ্জিত সিং এর ইতিহাস বলতে গেলে এমিলি ইডেন বলছেন, কোহিনূর যে এত শাসকদের কাছে গেছে, রঞ্জিত সিং সব থেকে যত্নশীল ছিলেন কোহিনূরের প্রতি। তিনি কোহিনূরকে নিজের প্রাণের থেকেও ভালোবাসতেন। তো এবারে একজন মহিলার কথা অবশ্যই আসবে, তিনি হচ্ছেন ওয়াফা বেগম, একজন দুর্দমনীয় নারী সেই সময়, যিনি রঞ্জিত সিং এর সঙ্গে একরকম প্রায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছিলেন, যেটা সেই সময় ভাবাই যেত না। তো শাহ সুজাকে যখন বন্দি করে রাখা হলো, তার স্ত্রী, তার বেগম ওয়াফা বেগম রঞ্জিত সিংকে বললেন যে আপনি আমার স্বামীকে উদ্ধার করুন, কোহিনূর আমার কাছে আছে, তার বিনিময়ে আপনি কোহিনূর পাবেন। তো সেই জন্য তিনি কি করলেন, মানে রঞ্জিত সিং শাহ সুজাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর তার কিন্তু আসল চেহারাটা এবার আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করলো। যেই রঞ্জিত সিংকে আমরা জানি পাঞ্জাব কেশরী, তার চারিত্রিক দিক থেকে মানে তিনি একদম মানে কি বলবো, ভারতবর্ষের সেরা একজন শিখ সম্রাট, এবারে তার আসল রূপ কিন্তু বেরিয়ে আসতে শুরু করছে। কি সেই রূপ? শাহ সুজাকে তো তিনি উদ্ধার করলেন, এবারে তিনি তার আতিথেয় তার শেষ বর্বরতার সীমায় পৌঁছে গেলেন। রঞ্জিত সিং এবারে কি করলেন, রঞ্জিত সিং এর একটা চোখ কিন্তু অন্ধ ছিল, এটা আমরা জানি। ছোটবেলায় বসন্ত রোগে তার একটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে পাঞ্জাব কেশরী আমরা বলছি, শেরি পাঞ্জাব, সাংঘাতিক বীর ছিল, সাংঘাতিক বীর, একটা চোখেই। এটাও কিন্তু ইতিহাসের পাতায় একটি বিরল ঘটনা, বিরল ব্যক্তিত্ব তিনি। তো এই রঞ্জিত সিং এর ইতিহাস যদি আমরা বলি, তিনি শাহ সুজাকে, তখন লাহোরে মারাত্মক দাবদাহ চলছে, প্রচন্ড গরম লাহোরে, তিনি কি করলেন, ছোট একটি খাঁচার মধ্যে শাহ সুজাকে বন্দি করলেন। তিনি হারেম থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখলেন। তার কথা কি ছিল, তাকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেবেন, তিনি তাকে হারেম থেকে বিচ্ছিন্ন করলেন, এবং সেই খাঁচা ভর্তি দুররানি সম্রাট শাহ সুজাকে তিনি প্রচণ্ড রোদে, লাহোরের প্রচণ্ড গরমে তিনি ছাদের মধ্যে নিয়ে এসে রাখলেন, প্রচণ্ড গরমে। এটা কিন্তু মারাত্মক একটা টর্চার। এবং তার থেকেও বড় টর্চার, এই শাহ সুজার যুবরাজ তৈমুরকে তিনি তার কাছে নিয়ে এলেন, বাবার কাছে নিয়ে এলেন, এবং তিনি একটি ছাদের মধ্যে একটি মই টাঙাতে বললেন, এবং ওই ছোট বাচ্চাটিকে ওই গরমে খালি পায়ে মই দিয়ে ওঠা নামা এইভাবে বাবার সামনে তিনি টর্চার করছেন। ওইটুকু ছেলে চিৎকার করছে যে আমার পায়ের চামড়া পুড়ে যাচ্ছে, শরীরের চামড়া পুড়ে যাচ্ছে, কারণ তার একটাই বক্তব্য, কোহিনূর কোথায় আছে বলো, আমার হাতে কোহিনূর এবার হস্তক্ষেপ করো। এই পরিস্থিতিতে ওয়াফা বেগম কোহিনূর অর্থাৎ শাহ সুজার স্ত্রী রঞ্জিত সিং এর হাতে কোহিনূর দিতে বাধ্য হয়। তিনি যখন দেখছেন আমার স্বামী এবং ওইটুকু ছেলের প্রতি রঞ্জিত সিং, মানে তার কাছেও এটা অভাবনীয় ঘটনা যে রঞ্জিত সিং এর এইরকম চেহারা, যিনি কিনা ওইটুকু শিশুকে অত্যাচার করছেন গরম রোদের নিচে, খাঁচায় বন্দি করে সম্রাটকে গরম রোদের নিচে দাঁড় করিয়ে রেখেছেন, সানস্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। তো এই অবস্থায় ওয়াফা বেগম কোহিনূর কিন্তু রঞ্জিত সিং এর হাতে দিয়ে দিলেন। এবারে এই যে সৌরভ, আমি তোমাকে কথাটা বললাম, এমিলি ইডেন লিখছেন রঞ্জিত সিং সব থেকে যত্নশীল ছিলেন কোহিনূরের প্রতি। কতগুলো ঘটনার ঐতিহাসিক তথ্য বললে সেটা আরো ক্লিয়ার হবে। তো তিনি তো কোহিনূর পেলেন,
হুম কোহিনূর পেয়ে তিনি প্রচণ্ড খুশি হলেন। হুম তিনি প্রথমেই তিনি ধরলেন যে এই মহিলা ওয়াফা বেগম তিনি অত্যন্ত বুদ্ধিমতী, হুম এবং তার বুদ্ধিমতির একটি মানে তিনি যে দুর্দমনী এবং বুদ্ধিমতী তার একটি রূপ কিন্তু তিনি দেখেছেন। কিরকম সেই রূপ? যখন শাহ সুজা বন্দী আছেন, ওয়াফা বেগমকে তিনি আশ্রয় দিয়েছেন, তিনি সসম্মানেই রেখেছেন, কিন্তু হঠাৎ করে তিনি তার একজন কর্মচারীকে দিয়ে বলে পাঠালেন, বেগম আপনার কোহিনূর রঞ্জিত সিং চাইছেন, এবং শুধু তাই নয়, আপনার হারেমের মহিলাদের রঞ্জিত সিং নিজের হারেমের অন্তর্গত করতে চাইছেন। রঞ্জিত সিং এর এই চেহারা কিন্তু বেরিয়ে আসছে। ওয়াফা বেগম এতটাই দুর্দমনীয়া ছিলেন, তিনি কোহিনূর তো দিলেনই না, মানে ওই পরিস্থিতিতে তুমি ভাবো, মানে ওরই কিন্তু অতিথি হয়ে আছে, সবকিছুই ওরই হাতে, ওরই আশ্রয়ে আছে। কোহিনূর তো তিনি রঞ্জিত সিংকে দিলেন না, যেই কর্মচারী তার কাছে এসেছিল তার তিনি জিভ এবং আঙুল কেটে নিলেন। তার হারেমের মহিলাদের দিকে তাকানোর জন্য বা এই ধরনের অপমানজনক বক্তব্য পেশ করার জন্য তিনি একটি কাঠের বাক্সে তার সেই কাটা জিভ এবং আঙুল কেটে তিনি রঞ্জিত সিংকে পাঠিয়ে দিলেন, সঙ্গে একটি চিঠি। রঞ্জিত সিং প্রথমে বাক্সটি খোলেননি, তিনি জানেন যে কোহিনূর দেয়নি। চিঠির মধ্যে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, কোনো শর্ত তিনি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখছেন, আপনি যদি আমার হারেমের মহিলাদের দিকে এইভাবে তাকান, এরকম কুদৃষ্টি দেন, আপনার পরিস্থিতিও ঠিক এরকমই হবে যেরকম আপনার এই কর্মচারী যিনি বার্তা বহন করে এনেছিলেন। ভাবতে পারছো ওয়াফা বেগম কতটা দুর্দমনীয় সেই সময়, কতটা দাপুটে একজন বেগম ছিলেন। এবং তিনি বলছেন, আপনি যদি কোহিনূর চাহার জন্য এত পিড়াপিড়ি শুরু করেন, আমি কোহিনূর চিবিয়ে খেয়ে নেব, এবং আমার সারা শরীরে তার জন্য আমি যেভাবে রক্তাক্ত হব, আমার রক্তে আপনাকে স্নান করতে হবে, আপনি কিন্তু কোহিনূর পাবেন না। আমি কোহিনূর চূর্ণ বিচূর্ণ করে চিবিয়ে খেয়ে নেব। আপনি এই ধরনের কথা দ্বিতীয়বার আমাকে আর বলবেন না, আমার হারেমের মহিলাদের বলবেন না। কাজে সে যখন দেখছে আমার স্বামী এবং আমার ছেলের উপর এরকম অত্যাচার, তখন তার কিছু করার নেই, সে কোহিনূর দিয়ে দেয়। কিন্তু কোথাও একটা অভিসম্পাদ বাণী, সেই কিন্তু কোহিনূরের অভিশাপ ঘুরে ফিরে আসছে। তিনি বলছেন যে কোহিনূর আপনাকে এবং আপনার শিখ সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। সেটাই কিন্তু হয়েছিল। তবে তার আগেই যে বলছি তিনি কতটা যত্নশীল ছিলেন পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং, এই যে ওয়াফা বেগম, তাকে তো তিনি তো বুঝতেই পারছেন যে খুব একটা সুবিধার মহিলা নয়। এই যে আমাকে কোহিনূর দিয়েছে, এটা কি সত্যিকারের কোহিনূর নাকি কিছু জালি কোনো পাথর? সে কি করলো, সে শুরুতেই তার দরবারে রত্নবিদদের নিয়ে এসে বসালো, তাদের বললো তোমরা চেক করে টেস্ট করে দেখো যে এটা আসল সেই কোহিনূর পাথর নাকি। তারা তাদের দরবার বসলো, তারা একদম চেক করে তারা বলল যে হ্যাঁ সম্রাট, হ্যাঁ মহারাজা, এটাই সেই আসল কোহিনূর, আপনি কোহিনূর পেয়ে গেছেন। ব্যাস, রঞ্জিত সিংকে আর পায় কে? এই প্রথম রঞ্জিত সিং নিজের পাগড়িতে, কোনো সম্রাট নিজের পাগড়িতে কোহিনূর স্থান দিলেন। আচ্ছা, এই যে একটা ইতিহাসে ভ্রান্ত ধারণা আছে সম্রাট শাহজাহান নিজের মুকুটে কোহিনূর বেঁধে রাখতেন, কোহিনূর রাখতেন, কোথাও কিন্তু সেটা ইতিহাসের পাতায় নেই। এই ভুল ধারণাগুলো কিন্তু ভাঙা দরকার। সেটা কিন্তু ময়ূর সিংহাসনের ওই ময়ূরের একটি চোখে ছিল। সম্রাট শাহজাহানের মুকুটে কিন্তু কোনোদিন কোহিনূর, কারণ শাহজাহান তখন আগ্রা দুর্গে বন্দী, কোনোদিন কোহিনূর কিন্তু ঠাঁই পায়নি। এই প্রথম কোহিনূর কারো শিরস্ত্রাণে ঠাঁই পেল, তিনি মহারাজা রঞ্জিত সিং। এবং তিনি এমনই একজন কোহিনূর প্রেমী, পাগল প্রেমী, কোহিনূরের পাগল প্রেমী মহারাজা, তিনি কি করলেন, তিনি যে কোনো অনুষ্ঠানে যেতেন নিজের বাজু বন্ধে তিনি কোহিনূর বেঁধে নিয়ে যেতেন। কোহিনূর কখনো তিনি হাতছাড়া করতেন না। সামান্য ঘরোয়া অনুষ্ঠানে গেলেও তিনি হাতে কোহিনূর বেঁধে ঘুরতেন। এবং লাহোরের বাসিন্দারা সেই সময় কিন্তু কোহিনূরকে দেখার সুযোগ পেয়েছিল। মহারাজা রঞ্জিত সিং বিশাল একটি বর্ণাঢ্য সভা বের করেছিল। তিনি একটি হাতির, তার শরীরটা ছিল ভীষণ ছোট, হাতির পিঠে চাপলে ওই এক কান কি বল, মানে এক চোখ অন্ধ মহারাজকে খুব ছোট মনে হতো, ছোটখাটো চেহারা, আর কিন্তু ওরকম একটা স্ট্রং সম্রাট, তাকে হাতের পিঠে একটা ছোট্ট সম্রাট বসে আছে, সেই ওই কোহিনূরটা নিজের মুকুটে পরে সারা লাহোর ঘুরলো এবং সকলে জয় জয়কার করলো যে কোহিনূর আমাদের সম্রাট দখল করেছেন।
তার প্রতিপত্তি, তার কি বলবো, তার নাম যশ কোহিনূরের সাথে সাথে আরো বৃদ্ধি পেল। কিন্তু সম্রাট রঞ্জিত সিং বুঝতে পারলেন না এই হিরে কিন্তু অভিশপ্ত হিরে। তার শিখ সাম্রাজ্যকে, সে যে এত আনন্দ সহকারে তাকে গ্রহণ করলো, এত বর্ণাঢ্য সভা তৈরি করলো, সেটাকে ধ্বংস করে দেবে কিছু বছরের মধ্যে। শিখ সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে যাবে কোহিনূরের জন্য। সেটা মহারাজা রঞ্জিত সিং ভাবতেই পারেননি। রঞ্জিত সিং কোহিনূরকে গোবিন্দগড় দুর্গে নিশ্ছিদ্র নিরাপত্তায় রেখে দিতেন। নিসার বেলি রাম বলে একজন ছিলেন, যাকে তিনি একমাত্র বিশ্বাস করতেন কোহিনূরকে রেখে দেওয়ার জন্য। কিরকম জানো তো, অনেকগুলো তিনি ছোট ছোট উট তৈরি করেছিলেন, খেলনা উট। সেই অনেকগুলো উটের মধ্যে কোহিনূরের মতন দেখতে অনেকগুলো পাথর রাখা ছিল, কিন্তু কোনটা আসল কোহিনূর সেটা কেউ বুঝতে পারবে না। সেটা ওই মিসার বেলিরাম জানতো এবং মহারাজা রঞ্জিত সিং জানতেন। অর্থাৎ কেউ যদি গোবিন্দগড় দুর্গে আক্রমণও করে, তাকে বেশ কিছুটা টাইম ব্যয় করতে হবে যে এতগুলো উঠের পিঠে, খেলনা উঠের পিঠে কোনটা আসল কোহিনূর রাখা রয়েছে। সেই আমরা পুরনো যুগের সিনেমা দেখতাম না, রূপকী রানী চোরকি রাজা, শ্রীদেবী, এবং এই সিনেমাটা আমরা দেখেছি যে ওই আসল হিরেটা কোথায় আছে, সেই হিরেটা কি করে চুরি করা হবে। তো এখানেও ব্যাপারটা তাই। রঞ্জিত সিং কিন্তু সেই স্ট্র্যাটেজিটা সেই সময় নিয়েছেন যে কোন আসল উটের পিঠে সেই আসল কোহিনূর রাখা রয়েছে। মানে এই এক্সাম্পলগুলো আমি কেন দিচ্ছি, যে এই ভদ্রলোক, এই মহারাজা কতটা ভালোবাসতেন এবং যত্নশীল। কোহিনূর ছাড়া আমি যেন মণিহারা পণি, সেই ব্যাপারের মতন তার তখন পরিস্থিতি, সে এইভাবে লুকিয়ে রাখছে, এতটা যত্নশীল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এবং আর একটা কথা বলতেই হয় যে কোহিনূর যখন এখানে হুমায়ুনের একটা প্রসঙ্গ আসে, হুমায়ুন যখন কোহিনূর নিয়ে হিন্দুস্তান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন যোধপুরের রাজা তার কাছ থেকে কিন্তু বাবরস ডায়মন্ড কিনতে চেয়েছিলেন। হ্যাঁ, যখন ও রাজস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বাবর বলেছিলেন কোহিনূর কেনা যায় না, হয় কোহিনূরকে তরোয়ারির আঘাতে দখল করতে হয়, বা কেউ তাকে গিফট হিসেবে দিতে পারে। কিন্তু মহারাজা রঞ্জিত সিং এখানে এক্সেপশন ছিলেন। কিরকম এক্সেপশন ছিলেন? একমাত্র সম্রাট, কোহিনূরের একমাত্র মালিক, যার কাছ থেকে কোহিনূরকেও কেড়ে নিতে বা দখল করে ছিনিয়ে নিতে পারেনি, একমাত্র মহারাজা রঞ্জিত সিং। তুমি ভাবো কতটা শক্তিশালী মহারাজা, সারা পৃথিবীর বিখ্যাত হিরে তিনি ওইভাবে আগলে রাখছেন। সকলেরই তো চোখ তার দিকে ছিল, কেউ কিন্তু এই সম্রাটের কাছ থেকে কোহিনূর ছিনিয়ে নিতে পারেনি। রঞ্জিত সিং এর পতন হলো কিভাবে? দেখো, রঞ্জিত সিং এর পতন মানে তার মারাত্মক স্ট্রোক হয়েছিল। আচ্ছা, বয়স হয়েছিল, মারাত্মক ফার্স্ট স্ট্রোকে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান। তার 2 বছর বাদে তার আবার দ্বিতীয় স্ট্রোক হয়। দ্বিতীয় স্ট্রোকে সম্রাট মহারাজা একেবারে ধরাশায়ী হয়ে যান, তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এখন আমরা যেটা প্যারালাইজড বলি, তখন তো অতটা ওষুধ ছিল না যে তাকে সুস্থ করে তোলা হবে, তার ব্রেন স্ট্রোক হয়েছে, তাকে আমি কোথাও নিয়ে যাব। তো তিনি দ্বিতীয় স্ট্রোকের পর একেবারে ধরাশায়ী হয়ে গেলেন, এবং তিনি সেই মুহূর্তেও কিন্তু তার মুখ দিয়ে শুধু কোহিনূর কথাটা, শয্যাশায়ী অবস্থায়, মানে তিনি কতটা ভালোবাসতেন, মানে নিজের থেকেও শুধু ওই অস্ফুট স্বরে রঞ্জিত সিং এর মুখ দিয়ে শুধু কোহিনূর এই কথাটা বেরিয়ে আসছে। এবং এই উপলক্ষে ওয়াফা বেগমের একটা কথা রঞ্জিত সিং সেই সময় নিজের মনের মধ্যে নিয়েছিলেন, খুব ক্লোজ, যেরকম ভাই গোবিন্দ রাম বলে একজনের নাম পাওয়া যায়, তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি ভীষণ ক্লোজ ছিলেন রঞ্জিত সিং এর। তিনি বলেছিলেন যে ওয়াফা বেগম যখন কোহিনূর তার হাতে দেয়, কোহিনূরের মূল্য সম্পর্কে কি অদ্ভুত একটা ব্যাখ্যা দেখো এই বেগম করেছিলেন। তিনি বলছিলেন, 4 জন শক্তিশালী মানুষ যদি চারদিকে 4টি পাথর ছুঁড়ে দেয়, শক্তিশালী মানুষ অনেক দূর দূর পাথর ছুঁড়বে, এবং আর একজন শক্তিশালী মানুষ যদি ওপর দিকে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পাথর ছুঁড়ে দেয়, এই মাঝখানের যে গ্যাপটা তৈরি হবে, বিশাল গ্যাপ, শক্তিশালী মানুষ অনেক দূর দূর, কোনো পালোয়ান অনেক দূর দূর পাথর ছুঁড়বে, এই মাঝখানের যে গ্যাপটা তৈরি হবে, এই গ্যাপটার মধ্যে যদি আমরা নানান রত্ন পাথর, সোনা, পৃথিবীর দামি দামি সোনা দিয়ে ভরিয়ে দিই, তার মূল্য কোহিনূরের সমান হবে না। ক্যান ইউ ইম্যাজিন?
তাহলে কোহিনূর কতটা মূল্যবান, কতটা ঐতিহাসিক গুরুত্বটা আমরা আলোচনা করছি, কিন্তু তার মূল্য আজ অব্দি কেউ জানে না। ওয়াফা বেগমের এই বক্তব্য থেকে আমাদের কাছে কিন্তু সেটা ভীষণভাবে পরিষ্কার। তো এবারে রঞ্জিত সিং এর কথা যদি আমরা আসি, তিনি দ্বিতীয় স্ট্রোকে একবারে ধরাশয়ী হয়ে গেলেন। ভাই গোবিন্দ রাম তার কানের সামনে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে তাকে শোনাচ্ছেন। তিনি আস্তে আস্তে মৃত্যুপথযাত্রী হচ্ছেন। এবং এখানে একটা বিষয় বলতেই হবে, রাম রাম রাম, এই তিনটি কথা কিন্তু ইতিহাসের পাতায় আমরা এটা খুঁজে পাই। ভাই রবীন্দ্রাম তার কানে এসে রাম নাম শোনাচ্ছেন 3 বার, রাম রাম রাম। তিনি চলে যাচ্ছেন রঞ্জিত সিং। শিখ সাম্রাজ্যের অস্ত আর সূর্য অস্তমিত হচ্ছে। রঞ্জিত সিং মুখ দিয়ে 2 বার রাম রাম কথাটা বলতে পেরেছিলেন, 3 বার আর রাম কথা তার মুখ দিয়ে বেরোয়নি। শিখ সূর্য সারা জীবনের মতন অস্তমিত হয়ে যায়। সময়টা 1839, রঞ্জিত সিং পরলোক গমন করলেন। রঞ্জিত সিং পরলোক গমন করার পর তো রঞ্জিত সিং যখন মারা গেলেন তখন তো তার ছেলে বোধহয় খুব ছোট নাকি? খুবই ছোট, তার ছেলের খড়ক সিং এর কথা। কিন্তু এখানে সৌরভদা একটা লোমহর্ষক ইতিহাসের কথা উঠে আসবে রিগার্ডিং কোহিনূর। কি সেই ইতিহাসটা? ইতিহাসটা হচ্ছে রঞ্জিত সিং জানতেন যে আমি চলে যাওয়ার পর কোহিনূরকে আগলে রাখার মতন কেউ নেই, এবং কোহিনূরকে নিয়ে মারাত্মক একটা অরাজকতা আমার শিখ সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। সেই জন্য তিনি বলেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাছে কোহিনূর হীরাকে পাঠানো হোক। আচ্ছা, দান করে দেওয়া হোক, দান করে দেয়া হোক পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাছে। এটা মানে অদ্ভুত। এ উপলক্ষে দুটো কথা অবশ্যই বলতে হয়। দেখো, কোহিনূরের সঙ্গে ভাগবত পুরাণে সামন্তক হীরা, সামন্তক মণি, শ্রীকৃষ্ণের সামন্তক মণির একটা যোগাযোগ আছে বলে ধরে নেওয়া হয়। শ্রীকৃষ্ণ নাকি গোদাবরীর তীর থেকে এই সামন্তক হীরা বা শ্যামকান্ত মণি পেয়েছিলেন, কিন্তু আবার অনেক ইতিহাসবিদ এই তথ্যকে পুরো উড়িয়ে দেন যে এটির কোনো ঐতিহাসিক তথ্য নেই ভাগবত পুরাণে থাকলেও। এই উপলক্ষে কিন্তু মেটক্যাফের একটা প্রতিবেদন ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি কোহিনূরের হিন্দু যোগ সম্পর্কে, যে কাকতীয় রাজবংশের কথা ভদ্রকালীর চোখের মধ্যে ছিল, অর্থাৎ কোহিনূরের হিন্দু যোগ কিন্তু মেটক্যাফে তার প্রতিবেদনে প্রতিষ্ঠা করে গেছেন। যদিও শ্রীকৃষ্ণের এই সামন্তক হীরার সাথে কোহিনূরের আদৌ যোগাযোগ ছিল কিনা, যেটা ভাগবত পুরাণে লেখা আছে, এটা অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। কিন্তু আবারও বলছি, সেই জগন্নাথ তো শ্রীকৃষ্ণেরই একটি রূপ। আমরা জগন্নাথ ধামের কথা, শ্রীক্ষেত্র বলি আমরা জগন্নাথ ধামের কথা, সেই শ্রী জগন্নাথের কাছে তিনি কোহিনূর পাঠানোর উপদেশ দিয়ে গিয়েছিলেন। কিন্তু রঞ্জিত সিং মরে যাওয়ার পরে সকলে বলছেন যে না, রঞ্জিত সিং এর এটা কোনোভাবে ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সমগ্র শিখ সাম্রাজ্যের সম্পত্তি। তিনি এটা তো তার পার্সোনাল সম্পত্তি হতে পারে না, তিনি আগলে রাখতেন, নিজের বাহুতে বেঁধে রাখতেন, খুব ভালো কথা। তিনি মরে যাওয়ার পর তার বক্তব্যকে আমরা সম্মান জানিয়ে শিখ সাম্রাজ্য থেকে তাকে পুরীর জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দেব, এটা কখনোই হতে পারে না। সেই সময় সকলে সেটার বিরোধিতা করলেন এবং বললেন রঞ্জিত সিং এর স্ত্রী দাতা কৌর, তার পুত্র খড়ক সিং, তাকে উত্তরাধিকারী করা হোক এবং উত্তরাধিকারী সূত্রে কোহিনূর তার কাছে যান। এবারে এই যে রঞ্জিত সিং ভয় পেয়েছিলেন, সেই ভয়টি কিন্তু এবার পদে 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 মিলে যেতে থাকলো। কি অদ্ভুত দেখো, শিখ সাম্রাজ্য কিন্তু যেখানে কোনো খুন, কোনো গুপ্ত হত্যা, কোনো এই ধরনের মানে মারামারি, কামড়া কামড়ি যেটা আমরা বলি গোদা বাংলায়, যেটা হয়নি, সেটা কিন্তু এবার হচ্ছে। খড়ক সিংকে তার খাবারে বিষ মেশানো হলো,
তার আপনজনেরাই সেটা মিশিয়েছিল। তার খাবারের সীসা, স্লো পয়জনিং, এবং রস, কর্পূর এবং সীসা মিশিয়ে খারাক সিংকে ধীরে ধীরে স্লো পয়জনিং করে মারা হলো। সেই মৃত্যুটাও কিন্তু খুব যন্ত্রণার। তার শরীরের চামড়া যেন ছিঁড়ে ছিঁড়ে পড়তে শুরু করলো, তার কথা বলার বাচনভঙ্গি চলে গেল, সে তোতলা মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং তার স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে ওই ভয়ঙ্কর বিষক্রিয়ার ফলে। খারাক সিং মারা যাচ্ছে। তারপর এবং সেখানে আর একটা জিনিস বলতে হবে, রানী গুড্ডানের কথা। মহারাজা রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিং মারা যাওয়ার পরে রানী গুড্ডান, তার সাথে আরও 3জন রানী এবং 7জন বা 9জন কৃতদাসী রঞ্জিত সিংয়ের চিতায় উঠে সহমরণে গিয়েছিলেন। এটা তারা স্বইচ্ছায় রঞ্জিত সিংয়ের চিতায় তারা পুড়েছিলেন। কাজে কোহিনূর কিন্তু সেই মাংস পোড়া ধ্বংসস্তূপেরও সাক্ষী। জীবন্ত মানুষেরা যেখানে নিজের স্বামীর চিতায় পুড়ে মরছে, রানী গুড্ডানের কথা এখানে পাওয়া যায়। তিনি তার স্বামীর সাথে কিন্তু সহমরণে গিয়ে মরেছিলেন। তো এই যে খারাক সিং মারা গেল, খারাক সিং এর ছেলে ছিল নৌনিহাল। তিনি মৃত্যুর অনেকটা শাহজাহান আর ঔরঙ্গজেবের সম্পর্কটার মতন, তিনি তার ছেলেকে কিন্তু দেখতে চেয়েছিলেন, ছেলে বাবার সাথে দেখা করেননি। তার কারণও কিন্তু কোহিনূর। ছেলে এই মৃত্যু পথযাত্রী বাবা ছেলেকে দেখার জন্য কাতর হয়ে পড়ছে। বাবা জানে যে আমি মারা যাব, এত কম বয়সে, খারাক সিং এর বয়স তখন খুবই কম, সে যখন মারা যাচ্ছে ছেলে কিন্তু একবারও দেখা করলো না। কাজে এটাও তার সেই পাপ কর্মই, যার ফল সে আবার পাবে। অর্থাৎ কোহিনূরের কথা যদি আমরা বলি, কোহিনূর কিন্তু পাপীদের শাস্তি দিচ্ছে, যারা পাপ কর্ম করছে। সেই নাদির শাহ থেকে আমরা ঘুরে ঘুরে যদি আসি, কাজেই এই হীরা কিন্তু জীবন্ত, এটা কিন্তু মানতেই হবে। এই যে নৌনিহাল বাবার কাছে এলো না, সে কখন বাবার কাছে এলো? বাবার চিতাভস্য সে নদীতে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় নৌনিহালের বাহিনীর ওপর থেকে হঠাৎ করে পাহাড় থেকে একটা পাথর তার ঘাড়ে এসে পড়ল। কিন্তু ইতিহাসবিদরা বলছেন এটা কোনো প্রাকৃতিক উপায় কিন্তু পড়েনি। তার মাথায়, তার ওই বাহিনীর ওপর, তার ওই চিতাভস্য নিয়ে যখন যাচ্ছে নদীতে ভাসাতে, তার কিন্তু মাথায় পাথর ফেলা হয়েছিল যাতে কোহিনূর সেই গুপ্ত চরের হাতে চলে আসে। বুঝতে পারছো সিচুয়েশনটা? এবং সে এতটাই আহত হয়েছিল, তার রক্তক্ষরণ হয়েছিল মস্তিষ্কে, নৌনিহাল কিন্তু মারা যায়। শুধু তাই নয়, তার বাবা খারাক সিং মারা যাওয়ার পর তার 3জন বেগমকে জোর করে সহমরণে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গুড্ডান তো স্ব ইচ্ছায় গিয়েছিলেন মহারাজা রঞ্জিত সিং এর সাথে, এবং জোর করে 3জনকে, আমাদের এখানে যেরকম সতীদাহ হতো, যেটা প্রণম্য রাজা রামমোহন রায় যিনি রোধ করেছিলেন, সেই সময়টার মতনই মেরে পিটিয়ে 3জন জীবন্ত রানীকে সে খারাক সিং এর সাথে পুড়িয়ে দেওয়া হয়, যাতে কোহিনূরের উত্তরাধিকারী কেউ থাকে না, যাতে এরা এদের বাচ্চাদের জন্য বলে হ্যাঁ কোহিনূর আমার, কোহিনূর আমার। বুঝতে পারছো কি ভয়ঙ্কর? যেটা রঞ্জিত সিং ভয় পেয়েছিলেন বলেই জগন্নাথ মন্দিরে পাঠানোর চেষ্টা তিনি করেছিলেন। তাহলে এই যে পাঠিয়ে দেওয়া হলো, নৌনিহালেরও কিন্তু মৃত্যু ঘটলো। তিনি যে মৃত্যু অবস্থায় বাবাকে দেখতে যাচ্ছেন না, বাবার কথা শুনছেন না, তারও কিন্তু এইভাবে মৃত্যু ঘটলো। এবং এইখানে দেখো অদ্ভুতভাবে, দেখো মহারাজাদের মৃত্যু হচ্ছে, মহারাজা মহারানীদের মৃত্যু হচ্ছে। আরও একজন মহারানীর মৃত্যুর কথা পাওয়া যায়, যাকে কিনা তার কৃতদাসীরা, যার কিনা কেশসজ্জা করত, চুলের দেখভাল করত, সেই কৃতদাসীরা কোনো এক গুপ্ত আততায়ীর পাল্লায় পড়ে তার উপদেশে তাকে পাথর দিয়ে পিটিয়ে মারে নিজের দুর্গের অন্দরমহলের মধ্যে। খারাক সিং এর আর একজন রানী, তার হারেমের আর একজন রানীকে তার নিজের কৃতদাসীরা পিটিয়ে মারছে। তুমি কি ভেবেছো এটা কৃতদাসীদের ইচ্ছায়? কৃতদাসীদের ইচ্ছায় কিন্তু সেটা ঘটছে না। কেউ কোথাও কলকাঠি নাড়ছে যে কোহিনূর যে কোনোই হোক শিখ সাম্রাজ্য থেকে আদায় করতে হবে। অর্থাৎ এই যে শিখ সাম্রাজ্যের অন্দরে একের পর এক মহারাজা মহারানীদের অপমৃত্যু, খুন, ব্রিটিশরা কিন্তু কোথাও লক্ষ্য রাখছে যে দিস ইজ দ্য টাইম
আমরা এবার কোহিনূর শিখ সাম্রাজ্য থেকে চুরি করতে পারবো। এখানে কিন্তু অদ্ভুতভাবে দেখো কলকাতা, আমাদের কলকাতা কোথাও না কোথাও ক্যালকাটার হিস্ট্রি আসবেই সারা পৃথিবীর ইতিহাসের মধ্যে। লর্ড ডালহাউসির কথা এখানে ভীষণভাবে চলে আসে। লর্ড ডালহাউসি এবং তার ওয়াইফ লেডি ডালহাউসি, তাদের চোখ পড়লো এবারে কোহিনূরের দিকে। তো এবারে ব্যাপারটা কি, কুইন ভিক্টোরিয়া বসে আছেন ইংল্যান্ডে। তো লর্ড ডালহাউসি যদি কোনোভাবে কোহিনূরকে নিয়ে কুইন ভিক্টোরিয়ার কাছে পাঠাতে পারেন, তাহলে তার পদোন্নতি হয়, বা তাকে ভিক্টোরিয়া একটা প্রেসাস ঐতিহাসিক হিস্টোরিক্যাল ভ্যালু যার মারাত্মক, হ্যাঁ, তাহলে সে তাকে ভীষণ ভালো চোখে দেখবে, সে আরো অনেক দিন গভর্নর জেনারেলের গদিতে থাকতে পারবে। সে এবারে ভীষণভাবে তৎপর হয়ে উঠল কিভাবে কোহিনূরকে আদায় করতে হবে। কোহিনূর তাহলে তখন সেই মুহূর্তে কার কাছে রয়েছে? দলীপ সিং এর কাছে। এবারে দলীপ সিং এর কথা আসবে, মহারানী জিন্দানের কথা। আমি ঠিক যেরকম ভাবে কোহিনূরের হিস্ট্রি বলতে গিয়ে, কোহিনূরের কাহিনী বলতে গিয়ে ওয়াফা বেগমের কাহিনী বলেছিলাম, ঠিক তেমন এখানে জিন্দান হচ্ছেন রঞ্জিত সিং এর আর একজন কুইন, মহারানী জিন্দান, যার ছেলে ছিল দলীপ সিং, যার বয়স তখন মাত্র 5 বছর, নাবালক, তার কোনোই বুদ্ধি নেই, সে মায়ের কোলে বসে দুধ খায়, এরকম একটা ব্যাপার। সেই মহারানী জিন্দানের সাথে মহারাজা রঞ্জিত সিং এর যখন বিয়ে হয়েছিল, জিন্দানের বয়স ছিল 18 বছর, রঞ্জিত সিং এর বয়স ছিল 55। আচ্ছা, 55 বছর বয়সী রঞ্জিত সিং এর সঙ্গে জিন্দানের বিয়ে হচ্ছে 18 বছর। কিন্তু এবং এখানে এটাও খুব অদ্ভুত, এটাও অনেকে ভালো চোখে দেখেনি, জিন্দানের বাবা ভীষণ একজন সামান্য কর্মচারী ছিলেন, তিনি হিংস্র কুকুরদের দেখাশোনা করতেন। রাজার যে হিংস্র কুকুর ছিল, তিনি হিংস্র কুকুরদের দেখাশোনা করতেন, এবং তিনি এমনভাবে তার মেয়েকে মহারাজের ক্লোজ করে দিয়েছিলেন কূটনৈতিক বুদ্ধি দিয়ে, রঞ্জিত সিং তাকে বিয়ে করতে বাধ্য হয়। এবং পরে যখন দলীপ সিং এর জন্ম হয়, সকলে বলছে যে ওই কৃতদাসের পুত্র দলীপ সিং নয়, এ অন্য কারোর পুত্র। কিন্তু রঞ্জিত সিং এই সময় হাল ধরেন, এবং এই সময় একজন খুব সুদর্শন একজন কর্মচারীর সঙ্গে এই মহারানী জিন্দানকে মিলিয়ে দেওয়া হয়, যে সে একটা লো কাস্ট ফ্যামিলির মেয়ে, তার সাথে ওই কর্মচারীরই কোনো একটা যোগ রয়েছে। রঞ্জিত সিং এর সঙ্গে কোনোদিনই তার নিশি যাপন হয়নি, এই ধরনের একটা কনসেপ্ট। রঞ্জিত সিং এই সময় হালটি ধরেন যে না, দলীপ সিং আমারই ঔরসজাত পুত্র। তো এই দলীপ সিংকে নিজের কোলে বসিয়ে মহারাজা জিন্দান এবারে হুঙ্কার ছাড়লেন, কোহিনূরের দখল আমি কাউকে দেব না। আমি এই শিশুপুত্র মহারাজকে আমার কোলে বসালাম, আমি সবকিছু সঞ্চালনা করব, দেখা যাক কোহিনূর কতদিন বা কত বছর আমি শিখ সাম্রাজ্যকে আটকে রাখতে পারি। কোহিনূরের হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ দিক, কোহিনূর শুধু কিন্তু একটি ডায়মন্ড ছিল না শিখ সাম্রাজ্যের কাছে, এটাতে স্বাধীনতারও প্রতীক ছিল, স্বাধীনতার গৌরবের প্রতীক ছিল কোহিনূর। তো লর্ড ডালহাউসি এলেন তার দলবল নিলে, তার লাল পোশাক পরা সেপাইদের নিয়ে লর্ড ডালহাউসি চলে এলেন। এবং তুমি একটা জিনিস ভেবে দেখো, এখানে শশী থারুরের একটা বক্তব্য, সবসময় ব্রিটিশরা বলে যে কোহিনূর ওয়াজ গিফটেড ফ্রম ইন্ডিয়া। তো ওইটুকু বাচ্চা, তার কি বোধ বুদ্ধি আছে? তিনি শশী থারুর একটি লেকচারে বলছেন যে আমার মাথায় যদি একটি বন্দুক ধরা হয় এবং বলা হয় তোমার কাছে কি কি আছে তুমি দিয়ে দাও, এবং আমি সেটা দিয়ে দিতে বাধ্য হই, তাহলে সেটা কি কাউকে গিফট দেওয়া হলো? সেটা যদি গিফট দেওয়া না হয়, তো দলীপ সিং এর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। তাকে ভয় দেখিয়ে লাহোর চুক্তিতে সই করানো হলো। সময়টা ইতিহাসের পাতায় ভীষণ উজ্জ্বল। 1849 লাহোর চুক্তি হলো, কোহিনূর 29 মার্চ অফ 1849, রঞ্জিত সিং মারা যাওয়ার 10 বছর বাদে। ওইটুকু ছোট ছেলের কাছ থেকে লর্ড ডালহাউসি কোহিনূর নিয়ে ইংল্যান্ডে কুইন ভিক্টোরিয়ার কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। অর্থাৎ ব্রিটিশ মালিকানাধীন হয়ে গেল কোহিনূর। ব্রিটিশ মালিকানাধীন, একরকম চুরি তো এটা বলা যায়, জোর জবরদস্তি ছিনিয়ে নেওয়া,
এটা কি কোথাও অস্বীকার করা যায়, কি মনে হয় তোমার? দ্যাটস ডিবেটেবল আর কি, হ্যাঁ, এটা ভীষণ ভীষণ বিতর্কিত, ভীষণ বিতর্কিত মানে। এই নিয়ে ভীষণ বিতর্ক আছে। আমরা পরে সেই দিকটাতে সেদিকটায় যাবো আমি। যাবো। এবার তুমি আমাকে বলো কিভাবে লর্ড ডালহাউসি এটা কুইন ভিক্টোরিয়ার কাছে পৌঁছে দিলেন? দেখো, লর্ড ডালহাউসে কিন্তু পারমিশন পাননি, তিনি কিন্তু পারমিশন পাননি যে তিনি ইংল্যান্ডে গিয়ে কুইন ভিক্টোরিয়ার হাতে একদম জিনিসটি দেবেন। তিনি লাহোর থেকে সেটা নিয়ে এলেন। লাহোর থেকে কোহিনূর কিন্তু কলকাতায় আসেনি, তিনি লাহোর থেকে সোজা এলেন বম্বে উপকূলে। তো কোহিনূর যখন বম্বে উপকূলে এলো, বম্বে উপকূলে কিন্তু লর্ড ডালহাউসি নিজেই নিয়ে এসেছিলেন। এই উপলক্ষে লেডি ডালহাউসির একটি কথা বলতে হয়, তিনি তার স্বামী যাতে খুব সন্তর্পণে এটি পৌঁছে দিতে পারেন কুইনের কাছে, তিনি তার পোশাকটি, তার কোটটি এমনভাবে বানিয়েছিলেন, কোটের ভেতরের দিকে তিনি একটি পকেট রেখেছিলেন যেটি চামড়া দিয়ে তৈরি, যেটা লর্ড ডালহাউসির ঘামে ভিজে গিয়েছিল। কোহিনূর কিন্তু লর্ড ডালহাউসির ঘামে ভেজা একটি পাথর, রক্তে ভেজা পাথর যেমন অবশ্যই, তেমন এই ব্রিটিশ রাজপুরুষের ঘামে ভেজা পাথরও বটে, যেটা অনেকেই জানে না। সেই ভেতরে আমরা জামার ভেতরে পকেট করে রাখি না, সেই ভয়ে তিনি কোহিনূর নিয়ে সন্তর্পণে কেউ যাতে চুরি করে না নিয়ে যায়। এবং আরো দুজন অবলা প্রাণী, এই লর্ড ডালহাউসির দুটি কুকুর ছিল, সেই দুটি কুকুর ডালহাউসি যখন ঘুমোতো ঘরের মধ্যে, সেই দুটি কুকুর ঘরের বাইরে সবসময় কোহিনূর পাহারা দিত। কি অদ্ভুত না কোহিনূরের হিস্ট্রি! দুটি অবলা প্রাণ। হ্যাঁ, তারপর সেখান থেকে চার্লস জি ম্যানসেল, স্যার হেনরি লরেন্স এবং এরা বোধহয় এটাকে ক্যারি করছিল। এখানে আবার কোহিনূর হারিয়ে যাওয়ার একটা গল্প আছে, ঠিক যেরকম হুমায়ুন যেরকম হারিয়ে ফেলেছিলেন নদীর ধারে। জন লরেন্স বলে একজন ছিলেন আপন ভোলা মানুষ, তার দাদা তাকে কোহিনূরটি দিয়ে বলেন যে তুমি এটি রাখো সন্তর্পণে, এইবারে জাহাজ ছাড়বে, আমাদের কিন্তু কুইনের উদ্দেশ্যে, ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। তিনি তখন বলছেন, তো তুমি আমাকে আগে পাথরটি দাও, তবে তো আমি রাখবো। তো তার দাদা বলছে, তোমাকে পাথরটি দিই মানে? তোমাকে তো পাথর আমি দিয়ে দিয়েছি, তুমি কোথায় রেখেছো সেই পাথর? এবার সে সেটা কিছুতেই মনে করতে পারছে না, সেই পাথর আমি কোথায় কোন রেখে দিয়েছি। সে তার বাড়ির মেড পরিচারক যিনি আছেন তাকে তিনি বলছেন, তুমি কি এরকম কোনো পাথর দেখেছো? উনি বলছে, হ্যাঁ স্যার, আমি এরকম একটা ভাঙা বাক্স দেখেছিলাম, পাথরটি ওখানে আপনার একটি কোটের মধ্যে গড়াগড়ি যাচ্ছিল, সেই ভাঙা বাক্সটি নিয়ে, সেই পাথরটি নিয়ে ভাঙা বাক্সে ঢুকিয়ে রাখি, তাহলে তুমি ভাঙা বাক্সটা নিয়ে এসো। এবার সেই চাকর যখন ভাঙা বাক্সটি তার কাছে নিয়ে আসে জন লরেন্সের কাছে, সে খুলে বলে, স্যার এটা আর এমন কি, ভেতরে তো একটা ভাঙা পাথর রয়েছে। জন লরেন্স সেটাতে প্রচন্ড হেসেছিলেন তার এই মেয়েদের কথা। তো কোহিনূরের এই ধরনের অদ্ভুত ওই পেপার ওয়েট ইউজ করার মতন, যারা এর মূল্য বোঝে না তারা বলছে একটা ভাঙা পাথর, ওই সেজন্য একটা ভাঙা বাক্সর মধ্যে রেখে দিয়েছে। তো এইবারে কোহিনূরের কিন্তু ইংল্যান্ড যাত্রা শুরু হলো। 1850 সালের 6 এপ্রিল ভারত ছেড়ে চলে গেল কোহিনূর। এবং এখানে মিডিয়া নামক একটি জাহাজের কথা বলতেই হয়, যে জাহাজে করে কোহিনূর বয়ে নিয়ে যাচ্ছে ইংল্যান্ডের রানীর জন্য। এবারে দেখো কোহিনূর কতটা কার্সড, মাউন্টেন অফ ডার্কনেস কেন আমরা বারবার বলছি, এই জাহাজটিতে যাওয়ার সময়ও কিন্তু নানান ধরনের বিপত্তি দেখা দেয়। একটা বিপত্তি তো অবশ্যই ঝড়, সমুদ্র ঝড় উঠবে, প্রায় ওই জাহাজ ডুবে যাওয়ার জোগাড়, সলিল সমাধি হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু আরও যেটি অনভিপ্রেত সেটি হচ্ছে জাহাজে আরও যারা কর্মচারী ছিলেন, লেবার প্রজাতির মানুষ ছিলেন, কোহিনূর আটকে যারা নিয়ে যাবেন, তারা ভীষণভাবে কলেরা আক্রান্ত হয়ে পড়ে। সেই সময় কলেরা মহামারীর চেহারা নেয় এবং ডেকের নিচে তখন দুটি কলেরা আক্রান্ত ডেড বডিও খুঁজে পাওয়া যায়, মানে তারা অলরেডি কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে, পুরো জাহাজ কলেরায় আক্রান্ত হয়ে যাচ্ছে। শুধু লরেন্স এরা নিজেদেরকে একটু আটকে রেখেছেন ওই সংক্রামক ব্যাধির কাছ থেকে। লরেন্স কিন্তু কোহিনূর আগলে রেখেছেন, নিজেকে আগলে রেখেছেন, তাকে সুস্থভাবে কিন্তু কোহিনূর ব্রিটেনে পৌঁছে কুইনের হাতে দিতে হবে।
তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তার উপর সমুদ্র ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, কলেরায় কর্মচারীরা মারা যাচ্ছে একের পর এক, বমি, ডায়রিয়া, একটা ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অবস্থায় তিনি কোহিনূর নিয়ে ইংল্যান্ডে নামলেন। আলটিমেটলি কোহিনূর ইংল্যান্ডের মাটি ছুঁল। কিন্তু আবারও সেই কার্স ডায়মন্ডের কথাটা ঘুরে ফিরে আসছে। সেটা কি? এবারে কোহিনূর কার হাতে দিতে হবে? কুইন ভিক্টোরিয়ার হাতে দিতে হবে। কুইন ভিক্টোরিয়াও সেই সময় দুটি বিপত্তির সম্মুখীন হলেন। কি অদ্ভুতভাবে দেখো, এই যে আমরা যারা বলি যে এইসব অভিশপ্ত বিষয় এগুলো অপ্রাসঙ্গিক, কিন্তু সকলে কি বলবে? এগুলো কি কোনো ব্যাখ্যা আছে যে এই হিরে যেখানেই যাচ্ছে সেখানে নানা ধরনের বিপত্তি একটার পর একটা ঘটে চলে? এটা কি করে সম্ভব? কুইন যেই দিন ইংল্যান্ডে নামলো কোহিনূর, ইংল্যান্ডে নেমে তার একটি বিশেষ ট্রেনে করে লরেন্স প্যারিসের উদ্দেশ্যে আসছেন, ভিক্টোরিয়ার হাতে সেটা তুলে দেওয়া হবে। ভিক্টোরিয়ার দুটি ব্যক্তিগত জীবনে দুটি বিপত্তির মুখোমুখি হলেন। তার নিজের কাকার শেষকৃত্যে তিনি যাচ্ছেন। তো সেই সময় হঠাৎ করে একজন সাধারণ মানুষ তার উপর আক্রমণ করে বসলেন, কুইন ভিক্টোরিয়ার উপর হঠাৎ করে তাকে বেত দিয়ে পেটাতে শুরু করলেন, চামড়ার বেত দিয়ে। কুইন ভিক্টোরিয়ার কনভয়ের সামনে হঠাৎ সেই ব্রিটিশ অফিসার চলে আসেন, তিনি তাকে বেত দিয়ে পেটাতে শুরু করলেন। সবকিছু ঘিরে ধরা, কুইনের যাচ্ছে, কনভয় যাচ্ছে, কুইন সেটা যথেষ্ট রক্তাক্তও হয়েছিলেন। এবং পরে যখন ওই কর্মচারীকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি কারুর প্ররোচনা এটি করেছিলে, তখন এবং দেখা হয় যে সে কোনোভাবে মানসিক বিকারগ্রস্তও নয়, সে তখন বলছে না, আমি তখন আমার মধ্যে ছিলাম না, আমি জানি না আমার কি হয়েছিল, আমি হঠাৎ করে কুইনের সামনে চলে আসি এবং ওনাকে আঘাত করে বসি। এই তো গেল একটা দিক। আর একটা কুইন ভিক্টোরিয়া পত্রে লিখছেন, আমি এক গভীর শোকগ্রস্ত অবস্থায় কোহিনূর অ্যাকসেপ্ট করছি, কোহিনূর গ্রহণ করলাম, কারণ প্রিন্স অ্যালবার্ট তার স্বামী এবং তিনি তাদের ভীষণ ফ্যামিলি ক্লোজ একজন বৃদ্ধ তখনকার প্রাক্তন প্রধানমন্ত্রী জন রবার্ট পিল তার নাম, তিনি সেই সময় অদ্ভুতভাবে তার ঠিক আগের দিন মারা যান। কোহিনূর যেই দিন মহারানীর হাতে আসবে তার আগের দিন তাদের এই প্রধান উপদেষ্টা, ফ্যামিলি বন্ধু, 62-63 বছর বয়স, তার মৃত্যুটাও কি অদ্ভুত দেখো। তার মৃত্যুর কারণ এখনো খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে বৃদ্ধর মনে হয়েছিল যে আমি ঘোড়ায় চড়ে পাহাড়ে উঠব। তিনি কোনোদিন ঘোড়ায় চড়ে তিনি পাহাড়ে ওঠেননি বা তার ওঠার প্রয়োজনও হয়নি। তিনি ঘোড়ায় করে পাহাড় উঠতে শুরু করলেন, স্বাভাবিকভাবে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং সেই অবলা প্রাণী ঘোড়াটিও নিজের খুর দিয়ে কোনো এক অজ্ঞাত কারণে সেই বৃদ্ধকে মাটিতে ফেলে ক্ষতবিক্ষত করে দিল। এই মৃত্যুটাও ভীষণ অদ্ভুত, কুইন কিছুতেই মেলাতে পারছেন না এই দুটো মৃত্যু। এবং চারিদিকে যত নিউজ পেপার, চারিদিকে লেখালেখি শুরু হয়ে গেল যে কুইনের, তাহলে কি এই ডায়মন্ড সত্যি কার্স ডায়মন্ড, তাহলে কি ডায়মন্ড সত্যি অভিশপ্ত ডায়মন্ড? এবার তুমি আমাকে বলো যে এই হিরেটা যখন প্রথম ওরা পেলেন, সেটা প্রথমে প্রদর্শন করার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু নোবডি ওয়াজ ইমপ্রেসড, মানে হিরেটা দেখে কেউ খুব একটা চমকেও যায়নি। সেই টাইমটা হচ্ছে 1851 এর 1 মে। তো প্রিন্স অ্যালবার্ট তার স্বামী বললেন, এবং সকলে পাগল হয়ে যাচ্ছে হিরেটাকে একবার দেখবার জন্য, হিরের এইরকম ঐতিহাসিক গুরুত্ব, এইরকম ইতিহাস, হিরেটাকে দেখার জন্য। এবং তখন ইতিহাসের পাতা বলে যে লন্ডনের রাস্তায় এত লোক আজ অব্দি 2026, 27, 28 অব্দি দেখা যায়নি। এত লোক ওই প্রথম দিনে 1 মে ওই হিরেটাকে দেখতে আসবে। ধনী দরিদ্র সকলে এক হয়ে গেছে, হিরের এক্সিবিশন চলছে, তার নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট এক্সিবিশন। লন্ডনের মানুষ হিরেটিকে দেখলেন, প্রচন্ড উৎসাহ নিয়ে তারা এসেছে, সেজে গুজে সকলে সেখানে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে তারা ভীষণভাবে হতবাক হয়ে গেলেন, ভীষণভাবে মুচড়ে পড়লেন যে হিরে দিয়ে তো খুব একটা জ্যোতি বেরোচ্ছে না। ব্যাস, প্রিন্স অ্যালবার্টের মাথা খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন যে আমরা এত কষ্ট করে হিরেটা
নিয়ে এসেছি, এই হিরেটার যদি ঔজ্জ্বল্যই না থাকে তাহলে মানুষের সেটা কি করে দৃষ্টি আকর্ষণ করবে। তিনি কথা বললেন তখনকার আলোক বিজ্ঞানীর সঙ্গে, প্রখ্যাত যিনি ক্যালিডোস্কোপের আবিষ্কর্তা ছিলেন। সে আলোক বিজ্ঞানী বললেন হ্যাঁ, হীরের রোজ কাট করা নেই, আলোর প্রতিসরণ প্রতিফলন যার ফলে হীরের ঔজ্জ্বল্যতা বাড়তে পারে, সেই রোজ কাট করা নেই। বিজ্ঞানী তাকে বললেন এবং তিনি বললেন যে স্যার তাহলে কি করা উচিত বলুন। তখন তিনি ডাচ যারা হিরে কাটে তাদের ঠিকানা দিলেন যে এদের সঙ্গে যোগাযোগ করো। এই শুরু হচ্ছে কিন্তু হিরে কাটার গল্প। কাজেই যেই হিরে আমরা এখন দেখছি 105.6 105.6 ক্যারেট, সেটি হিরে কাটা হলো মোজেস কস্টার বলে বিখ্যাত একজন হিরে কাটারের নাম ইতিহাসের পাতায় আসে। তার দুই কর্মচারী যারা ডাচ ছিলেন তারা হিরে প্রিন্স অ্যালবার্ট এবং কুইন ভিক্টোরিয়ার হাতে দিলেন। হীরের উজ্জ্বলতা দেখে সকলে পাগল হয়ে গেল যে এত উজ্জ্বল হিরে। তাহলে সেই সময় কিন্তু হীরের আকৃতি অত্যন্ত কমে গেছে, কমে গিয়েও বলা হয় একটা মুরগির ডিমের সাইজের হিরে, কিন্তু তা সত্ত্বেও তার থেকে অনেক বড় বড় সাইজের হিরে তখন পৃথিবীতে আছে। কিন্তু প্রিন্স অ্যালবার্ট যে ফার্স্ট কার্ড তিনি যেটা করলেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে দ্য ফার্স্ট কার্ড। ফার্স্ট কার্ডের পর যে হীরের ঔজ্জ্বল্য হলো, আজ অব্দি এরকম উজ্জ্বল হিরে পৃথিবীতে নেই, যেটি লন্ডনের টাওয়ার অফ হাউসের লন্ডনে যেটা এখন রাখা রয়েছে, সকলে গিয়ে জুয়েল হাউসে যেটাকে দেখতে পারে। এই হিরে কিন্তু লন্ডনের বশবর্তী হলো এবং সেই হিরে আমরা এখনো দেখি। তো কুইন ভিক্টোরিয়া চলে গেলেন, কিন্তু তার আগে প্রিন্স অ্যালবার্টের মৃত্যু শোক তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল। সারা জীবন মুকুটে পড়েছিলেন, তিনি তার মুকুটে পড়েছিলেন। এবং আরও একটি ঘটনার কথা আসে যে নেপোলিয়ান বোনাপার্টের পরবর্তী বংশধর, তিনি যখন ফ্রান্সের সম্রাট হন, দায়িত্ব পান, কুইন এটা মুকুটে পড়ে তার স্বামীর সাথে সেইখানে নিমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন। সবার চোখ তখন সকলে কিন্তু রাজকীয় অতিথি, বুঝতেই পারছো, নেপোলিয়ানের বংশধর যিনি ফ্রান্সের দায়িত্ব পাচ্ছেন, সকলের চোখ কিন্তু কুইনের ক্রাউনের দিকে, যেখানে কোহিনূর রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলা হয় যে দলীপ সিংকে কুইন ভিক্টোরিয়া বলেছিলেন যে কুইন ভিক্টোরিয়া বলেছিলেন যে এই যে কোহিনূর, এটা আমি তোমায় ফিরিয়ে দিতে চাই। কিন্তু দলীপ সিং তখন বেশ বড় হয়ে গিয়েছেন, লন্ডনে মানুষ হচ্ছেন, দলীপ সিং নাকি নিজে থেকেই ওটা গিফট হিসেবে দিয়ে এসেছিলেন। এটা খুবই কষ্টের একটা বিষয়। দলীপ সিংকে তো ওরা নিয়ে চলে এলো, ইংল্যান্ড থেকে ওরা নিয়ে চলে এলো, এবং নিয়ে এসে কুইনের তখন মনে হচ্ছে, এবং তার মায়ের কাছ থেকে তাকে সরিয়ে ফেলা হলো, জিন্দানকে আটকে ফেলা হলো, বন্দি করে রাখা হলো। দলীপ সিংকে পাঠিয়ে দেওয়া হলো উত্তরে, তাকে ফত্তেগাদ দুর্গে পাঠিয়ে দেওয়া হলো। তাকে একজন ডাক্তার এবং একজন ব্রিটিশ দম্পতি দেখতেন, তিনি অভিভাবকহীন হয়ে পড়লেন। এই ব্রিটিশ দম্পতি তাকে এই স্কটিশ দম্পতি তাকে কিন্তু নিয়ে চলে এলো ইংল্যান্ডে। দলীপ সিং যখন ইংল্যান্ডে এলেন, প্রথমেই তার ধর্ম চেঞ্জ করা হলো, তাকে খ্রিস্টান করা হলো। এবং দলীপ সিং কিন্তু খুব এনজয় করতে, কতটুকুই বা বয়স, এবং তিনি ওখানকার পরিবেশে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন, বড় হচ্ছিলেন। এবং তারপর বড় হওয়ার পর যখন একবার তাকে নিয়ে আসা হলো, কুইন ভিক্টোরিয়ার কাছে নিয়ে আসা হয়েছিল, সেই তখন তিনি বোধহয় অলরেডি তার পুরনো সৌর্য, পুরনো পরিচয় সব ভুলে গিয়েছেন। এবং বলা হয় যে ওই দলীপ সিংকে তখন ফাইনালি যখন আনা হচ্ছে, দলীপ সিং এর সেই কনফিডেন্সটাও নেই, এবং তিনি প্রায় দাসের মতো কুইন ভিক্টোরিয়ার কাছে বলেছিলেন, না এটা আপনার কাছে আছে, আপনার কাছে। কুইন ভিক্টোরিয়া তাকে কিন্তু সুযোগ দিয়েছিলেন, কি তুমি আমাকে দিচ্ছ। এবং কুইন ভিক্টোরিয়া সম্ভবত তাকে খুব স্নেহ করতেন, নিজের সন্তানের মতন ভালোবাসতেন। প্রিন্স অ্যালবার্ট তাকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য তার জন্য একটি রাজকীয় কোট বানিয়ে দিয়েছিলেন পরার জন্য। এবং মানে পরবর্তী পর্যায়ে যেটা জানা যায় যে দলীপ সিং যখন এই জিন্দানের কথায় দলীপ সিং আবার
তার মধ্যে সেই দেশাত্মবোধ জেগে ওঠে এবং তিনি পাঞ্জাব যে সম্প্রদায়, শিখ সম্প্রদায়, তাদের সংহত করে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন এবং ফাইনালি তিনি মিজারেবলি ফেল করেন। এবং তার পরবর্তীকালে এই কোথাও এটাও বোধহয় অভিশাপ হিসেবে বলা হয় যে ওই দলীপ সিং যেহেতু কোহিনূর উদ্ধার করতে পারলেন না, তিনি ক্রমশ নিজেকে শেষ করে দিলেন, এক উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। সেই সুরাশক্তি, নারী সঙ্গ, অর্থ কষ্ট, না সেটা তো পরে আসছে, সুরাশক্তি, নারী সঙ্গ এর মধ্যে যখন ডুবিয়ে দিলেন, তার সেই উচ্ছৃঙ্খলতার খবর যখন কুইন ভিক্টোরিয়া পেলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, ক্ষুণ্ণ হয়েছিলেন, কষ্টও পেয়েছিলেন। তার পরবর্তীকাল দলীপ সিং এর কাছ থেকে ওই স্টাইপেন্ড উইথড্র করে নেওয়ার ফলে শেষ জীবনটা খুব কষ্টে কাটিয়েছিলেন দলীপ সিং। প্যারিসের একটি হোটেলে মানে মানে অর্থ নেই, কপর্দকশূন্য অবস্থায় প্রায় শেষ সময় কাটিয়েছিলেন। তার স্ত্রীর নাম ছিল বাম্বা মুলার, তিনিও মারা যান এবং কুইন ভিক্টোরিয়া আবারও তাকে সুযোগ দিয়েছিলেন, একজন রাজকুমারীর সাথে তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। তার মধ্যে জিন্দাল এতটাই তার মধ্যে সে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন যে তিনি সেই বিয়েও প্রত্যাখ্যান করে অত্যন্ত সামান্য একজন ব্যবসায়ীর মেয়েকে তিনি বিয়ে করেন। তিনি ভিক্টোরিয়াকে বলছেন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমার খ্রিস্টানিটিও ফিরিয়ে নেওয়া হোক। তাই বলে ভিক্টোরিয়া প্রচণ্ড রেগে গেলেন এবং একজন শিখ রাজপুত্র এইভাবে অর্থ কষ্টে, নিজের স্ত্রী মারা গেছে, স্ত্রীরাও মারাত্মক, স্ত্রী সন্তানরাও মারাত্মক অর্থ কষ্টে মারা যাচ্ছে, এই অবস্থায় তিনি একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় অর্থ কষ্টে দলীপ সিং মারা যাচ্ছেন, বুকে এই বেদনা নিয়ে, কষ্ট নিয়ে। হ্যাঁ, শেষ প্রশ্ন যে তোমার কি মনে হয় কোনোদিন ভারতবর্ষে কোহিনূর ফিরবে? অবশ্যই, আমরা প্রচণ্ডভাবে আশাবাদী। এই উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তো অবশ্যই বলতে হয়। আমরা যদি একটু পিছিয়ে যাই, ইতিহাসের পাতায় তার প্রমাণ আছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই কিন্তু উড়িষ্যা কংগ্রেস দাবি জানায়, যেহেতু রঞ্জিত সিং সেটা জগন্নাথের মন্দিরে পাঠানোর চেষ্টা করেছিলেন যে কোহিনূর আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারপরে পাকিস্তান থেকে দাবি ওঠে, যেহেতু লাহোর সেই সময়, লাহোর তো তখন সবকিছু এক ছিল, জুলফিকার আলী ভুট্টো সম্ভবত এক্স্যাক্টলি, তিনি দাবি করেন যে লাহোর এখন পাকিস্তানে, যেখানে রঞ্জিত সিং ছিলেন, এটা আমাদের দিয়ে দেওয়া হোক। তারপরে কি হয়, ভারতবর্ষ থেকে কুলদীপ নায়ার 1900 সালে তিনি দাবি করছেন যে কোহিনূর কল্লুর খনি থেকে পাওয়া গেছে, দীর্ঘ সময় আমাদের ভারতবর্ষ সেটি কাটিয়েছে, রঞ্জিত সিং এর আমল থেকে শুরু করে সব কিছু, অতএব কোহিনূর আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারপরে 2000 সালে আবার দাবি করেন কুলদীপ নায়ার, যিনি যখন রাজ্যসভার সদস্য হচ্ছেন, তিনি 50 জন সাংসদদের সই নিয়ে তিনি ব্রিটিশে পাঠান এবং পরবর্তীকালে 2015 সালে নরেন্দ্র মোদীজি, তিনি এই কদিন আগেরও একটা নিউজ, একটা ক্লিপিংস আমি দেখছিলাম, তিনি অপারেশন কোহিনূর, অপারেশন সিন্দুরের মতন অপারেশন কোহিনূর নামক একটি কি বলবো উদ্যোগ নিয়েছেন, যাতে কোহিনূর এবং ভারতবর্ষের এত দামি দামি হারিয়ে যাওয়া পাথর ফিরিয়ে নিয়ে আসা যায়। এটা 2015 সাল থেকে এই লড়াইটা চলছে এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে কোহিনূর দেখতে হলে শুধু লন্ডনের জুয়েল হাউসে গিয়েও দেখতে হবে না, হয়তো আমরা কোহিনূর ভারতবর্ষের কোনো মিউজিয়ামেও দেখতে পাবো কিংবা কলকাতার ক্যালকাটা মিউজিয়ামেও দেখতে পাবো, এই আশাটা আমরা রাখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আপনাদের আজকের পর্ব অবশ্যই আমাদের জানান, অবশ্যই একটু কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার। ভারতের এই অমূল্য রত্ন ফিরবে ভারতে। G20 মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষ এবার জোরদার সওয়াল করা শুরু করেছে। ঐতিহাসিক দলিল দস্তাবেজের মাধ্যমে বারবার তুলে ধরা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যায়ভাবে কোহিনূর ছিনিয়ে নেওয়ার ইতিহাস। এবারে রাজ্যাভিষেক পর্বে তীব্র সমালোচনার আশঙ্কায় নতুন রানী ক্যামেলিয়া তাঁর কোহিনূর সম্বলিত ক্রাউন পড়তে প্রত্যাখ্যান করেছেন। নতুন এই শক্তিশালী ভারত সরকারের হাত ধরেই কোহিনূর ফিরবে ভারতে।